Assalamu alaikum and good evening to all of you. You are watching Cypher's Presence, the Change Makers show. এবং I'm Shobhan, Iqbal Hossain Shobhan is with you today, and today আজকে আমাদের সাথে উপস্থিত আছেন এমন একজন ব্যক্তি যিনি বাংলাদেশের one of the main problems ইংলিশ, যেটা 20 বছরের বেশি সময় ধরে যিনি এটা নিয়ে কাজ করছেন এবং যিনি এক সময়কার ওয়ার্ল্ডের জিমেটে ওয়ার্ল্ড রেকর্ড স্কোরার এবং যিনি হচ্ছেন সাইফোর্সের ফাউন্ডার এন্ড ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রহমান খান স্যার। সো আপনার চলেন স্যারের সাথে। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ। আমিও আশা করতেছি স্টুডেন্টরা আজকে খোলা মনে প্রশ্ন করবে, যাতে যে কোনো ক্যারিয়ার নিয়ে খোলামেলা একটা গাইডেন্স বা যে কোনো কিছু নিয়ে। ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা অলরেডি ক্যাপশনে দেখতে পাচ্ছেন যে আমাদের যে আজকের টপিকটা হচ্ছে ইংলিশ এন্ড ক্যারিয়ার, এবং ইংলিশ এবং ক্যারিয়ার নিয়ে স্যারের লাইফ থেকে এবং স্যারের অভিজ্ঞতা থেকে শেয়ার করার জন্য শেয়ার করবেন। এবং আমাদের যে কোয়েশ্চেনগুলো আছে আমরা কিন্তু সেই কোয়েশ্চেনগুলো এখনই কমেন্ট বক্সে লিখে ফেলতে পারি। যারা বিসিএস, ব্যাংক জব এবং অ্যাডমিশন টেস্ট নিয়ে বিভিন্ন কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা এখনই কমেন্ট বক্সে লিখে ফেলতে পারি। এবং আমরা অবশ্যই যে কোনো কিছু নিয়ে, ইংলিশ নিয়ে হোক আর যে কোনো কিছু নিয়ে, এই ইংলিশ এবং ক্যারিয়ার নিয়ে আপনাদের যে কোনো রকম প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো অবশ্যই আপনারা এখন কমেন্ট বক্সে লিখে ফেলবেন এবং আমরা সেই প্রশ্নগুলো আনসার একদম আজকে স্যারের কাছ থেকে সরাসরি শুনবো। তো স্যার, আমরা এখন কিছু কোয়েশ্চেন আমরা যখন ফেসবুকে পোস্ট দিয়েছিলাম, কিছু কোয়েশ্চেন আমাদের কিছু কমেন্ট আসছিল, সেই কমেন্ট থেকে কিছু কোয়েশ্চেন অনেকেই জানতে চাচ্ছেন কিছু কোয়েশ্চেনের আনসার। স্যার, আমরা একটা কোয়েশ্চেন আমরা এখানে দেখতে পাচ্ছি, এমডি সাজিদুল ইসলাম লিখেছেন, মানবিক নিয়ে পড়ি শুনলে মানুষ কেমন যেন করে, যেটা খুবই খারাপ লাগে। স্যার, আপনার কাছে কিছু মূল্যবান পরামর্শ অপেক্ষায় থাকলাম। খুব কমন এটা, বাংলাদেশে আসলে এটা একটু অন্যরা, এবং একটু বলে দিই যারা লিসেনার, এখানে যারা ভিউয়াররা আছো, যদি তোমার বাবা মা, চাচা মামা বা বড় এরাও কেউ থাকেন, তাদেরকেও একটু এখানে ইনক্লুড করো, ইনশাল্লাহ ওনারও অনেক কনসেপ্ট ক্লিয়ার হবে। বা এই যে সাজিদুল, তুমি হয়তো মানিক নিয়ে পড়তেছো, তোমার চাচা মামা বা বাবা মা বা বড়রাই অনেক কি করেন। মোট কথা, ভিউয়াররা যারা আছো, তোমার ফ্যামিলির অন্য মেম্বাররা যারা, তারাও যদি আগামী 1 ঘন্টা যে আলোচনাগুলি হবে, এই কনসেপ্টগুলি এগুলো শুনলে ইনশাল্লাহ সবারই ফায়দা হবে। আচ্ছা, এখন এই যে এই ফার্স্ট যে সাজিদুল মানবিক, আমাদের দেশে এটা আসলে একটা ভুল ধারণা। আমরা মনে করি যে ভালো ছাত্র অঙ্ক ভালো পারে বা কিছু এই ধরনের ভালো কিছু হইলেই সায়েন্স, আর কিছু পারে না, দুর্বল, তাইলে আর্টস। আসলে এই কনসেপ্টটাই ভুল। এবং আর্টস পড়ে কিছু হওয়া যায় না, এটা একটা বড় ভুল। হ্যাঁ, যেমন ওই জন্য আগে মেইন যেটা আসলে ক্যারিয়ারের ক্ষেত্রে ঠিক করতে হয় যে আমি ভবিষ্যতে কি হতে চাই, এখন যেহেতু আমাদের দেশে একটা প্রবণতা ভালো ডাক্তার ইঞ্জিনিয়ার, তাহলে ওদিকে সবাই যায়। কিন্তু মজার ব্যাপার হলো, দেখা যায় যে ডাক্তার ইঞ্জিনিয়ারদের একটা বড় অংশ, তারা ওই এমবিবিএস বা ইঞ্জিনিয়ারিং পাশ করার পরে সবাই কিন্তু প্রথমে বিসিএস চেষ্টা করতেছে, বিসিএস অ্যাডমিন ক্যাডার, পুলিশ ক্যাডার, প্রশাসন ক্যাডার বা ফরেন ক্যাডার। তারপরে না হলে তারা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি টেকনিক্যাল ক্যাডারে যায়। মোট কথা, আমি যেটা ধরি, আমার কথার যেটা আজকে সবাই বুঝতেছে যে একটা সরকারি আমলা হইতে পারলে আমার সামাজিক আর্থিক সব দিক থেকে সুবিধা। এখন এইটা যদি, এই যে সাজিদুল যে প্রশ্নটা করছো, তুমি কে কি বললো এগুলা মাথা থেকে বের করে দাও। তুমি যে আগে থেকে টার্গেট করো, হ্যাঁ আমি দুর্বল ছিলাম, আমি আর্টস নিচ্ছি, আমি টার্গেট আমি একটা সরকারি চাকরি করবো, 1ম শ্রেণী হোক 2য় শ্রেণী হোক। বরং ওই সরকারি চাকরি আর্টস থেকে পাওয়াটা অনেক সহজ, যদি তোমায় সঠিক গাইডেন্স পাও। তুমি আর্টস থেকে পড়লে লাভটা কি, যে তুমি অনেক ফ্রি সময় পাচ্ছ। ওই ফ্রি সময়গুলো তুমি ইংরেজির পিছনে উঠে পড়ে লেগে সময় দাও। তোমার ওই হয়তো তুমি ইন্টারমিডিয়েটে পড়ো বা অনার্সে পড়ো, এখন থেকে ইন্টার্নশিপ পিছনে সময় দিলে তোমার জন্য ওই যে তখন ওই পাস করার পরে চাকরির পরীক্ষায় সফল হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যাবে। মোট কথা, ওই যে সাজিদুল, আমার কথার সারাংশ যেটা, মানবিক থেকে পড়েও বহু কিছু হওয়া যায়, যদি পাশাপাশি তুমি ইংলিশে একটু অনেক বেশি সময় দিয়ে সঠিক পথে সময় দিতে হবে। সঠিক পথ কি, ওটা একটু পরেই আসতেছি অন্য একটা কোশ্চেনে। কিন্তু মুখ্য কথা, তুমি আর মন খারাপ এগুলো সব বাদ দিয়ে দাও, যে কে কি বললো, আমি যা বললাম এবং আগামী 1 ঘন্টা যা বলবো ওইভাবে আগাও, দেখবে যে তুমি আর্টস থেকে পড়েও ভালো একটা চাকরি বা ভালো লাইনে যেতে পারবা। স্যার, একটা কোয়েশ্চেন ছিল, কোয়েশ্চেনটা হচ্ছে যে স্যার, অনেকে ইংলিশের আমরা দেখতে পাই যে অনেকেই একটা
ইংলিশের বেসিক নিয়ে কথা বলে, যে ইংলিশের বেসিক না, স্যার অ্যাকচুয়ালি ইংলিশের বেসিক বিষয়টা কি, এটা যদি একটু একটু বুঝিয়ে বলতেন স্যার। হ্যাঁ, এটা একটু ধরিয়ে দিচ্ছি যারা ভিউয়াররা, অনেকে এটা আমি আগেও বলছি, আজকেও একটু খেয়াল করে শুনলে। আবারও বলতেছি, আমি যা যা বলতেছি এগুলো কিন্তু তুমি প্রচলিত এতদিন যা শুনছো বা শুনবা এগুলোর উল্টো এই ধরনের, এইভাবে তোমাকে ধরিয়ে দিবে না কেউ। তো ইংরেজির বেসিক কি, তাহলে এটা আমার এইটার বের করার বোঝার সহজ উপায় হলো, তাহলে আমার বাংলার বেসিক কি এটা আমরা চিন্তা করি। তা বাংলা ভাষা, আমরা যদি এখন ওবামা, ট্রাম্প বা বিদেশি মেসি, রোনাল্ডো কাউকে যদি আমরা বাংলা ভাষা শিখাইতে যাই, তাহলে কোন ব্যাকরণ পড়াবা? ক্লাস 6 এর ব্যাকরণ, না 9 এর ব্যাকরণ, না ভর্তি পরীক্ষার ব্যাকরণ, না বিসিএস এর ব্যাকরণ, আর কারক বিভক্তি সমাস, শোভন, কোনটাকে পড়াইতে হবে? তৎসম এগুলো তদ্ভব তো আমরা, এগুলো, আর যারা স্যার ভিউয়াররা, এখনো স্যার সবাই ওই যে তো বুঝতেছে সমাস এগুলা পড়াবো কেন? হ্যাঁ, যে এগুলা পড়ায় তো লাভ নাই। বহুব্রীহি, কারক বিভক্তি, দ্বিগু সমাস, নত্যবিধান, সত্যবিধান পড়ায় কোনো লাভ নাই। হ্যাঁ ভাই, এগুলা পড়াবেন কেন? আপনি তো ভাষা শিখাবেন, ব্যাকরণ পড়ায় লাভ কি? তার মানে বোঝাচ্ছে বাংলা ভাষার ক্ষেত্রেও কি ব্যাকরণটা বাংলার বেসিক না, ব্যাকরণ দিয়ে বাংলা শেখা যাবে না। আচ্ছা, এখন বাংলাটা আগে বুঝে নাও, তাহলে ইংলিশটা বোঝা সহজ হয়ে যাবে। এখন বাংলা আমরা ছোটকালে কিভাবে শিখি, বা আমরা যারা মাতৃভাষা, আমরাই বাংলা কিভাবে শিখি? প্রথমে আমরা কান দিয়ে শুনি। আমাদের শিশু বয়সে আমাদের দাদি নানি, বাবা মা, ভাই বোনরা, আমরা যারা আমাদের বড়, তারা ওই বাচ্চার পাশে মা 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 বাবু বাবু ওই অন্য কথা বলে। এক সময় যখন 10 মাস 1.5 বছর বয়স হয় একটা শিশু, আমরা তখন কথা বলা শুরু করি। তার মানে প্রথমে আমরা শুনি, লিসেনিং। যদি আমরা তখন বুঝি না, শিশু বয়সে প্রথমে বুঝি না, নকল করে আমরা এক সময় বলা শুরু করি, তারপরে স্পিকিং। তারপরে ওই যে এই বর্ণমালার বই কেনা হয় বাসায়, যে 3-4 বছর বয়সে, ওই সরেও সরেয়া, হয়তো আমরা বাসায় পড়ি, তার মানে রিডিং। তারপরে ওইটার উপরে হাত বুলায় বুলায় আমরা নকল করি, তার মানে রাইটিং। তারপরে যখন সে স্কুলে আমরা যাই, যে 1 2 3, তখন যখন একটা ব্যাকরণ বই, ওই যে পাঠ্য, মানে বোর্ডের পাঠ্য বই কোন একটা, তখন হয় ব্যাকরণ। তার মানে প্রথমে কান দিয়ে ঢুকে, তারপরে মুখ দিয়ে বের হয়, তারপরে আমরা চোখ দিয়ে পড়ি, তারপরে হাত দিয়ে লিখি, শেষে হইলো ব্যাকরণ। তাও পরীক্ষার জন্য পড়া লাগে, পিএসসি, জেএসসি, এসএসসি, ভর্তি চাকরির জন্য। তার মানে ব্যাকরণটা ভাষার বেসিক না। মানে শোভন, ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? যে ভাষা মানে বাংলা ভাষার বেসিক তাহলে ব্যাকরণ না। তাইলে যে কোনো ভাষার ব্যাপারে এটা প্রযোজ্য, যে কোনো ভাষার ব্যাপারেই। স্যার একটু ইয়ে করে, অনেকের এই জিনিসটা থাকে, অনেকে স্যার যে গ্রামার বলে, যে গ্রামার ছাড়া ইংলিশ হয় না। এখন গ্রামার এবং আমি ধরিয়ে দিচ্ছি, এটা কনফিউজ করে ফেলে স্যার অনেকেই। আপনার কথার সাথে একদম। ব্যাকরণ ছাড়া, ওই যে বললাম, আমি কি ব্যাকরণ শিখাবো কাউকে ইংলিশ, বাংলা শেখানোর জন্য? শেখাবো না আমরা। কারণ ইংলিশ একজন ধরিয়ে দিচ্ছি ব্যাপারটা। একজন রিক্সাওয়ালা ভাই, একজন কৃষক ভাই, উনি নিরক্ষর, কিচ্ছু পারে না, বাংলাতেই নিরক্ষর, ইংলিশ তো পারেই না, এরকম বহু আছে। তো এখন উনাকে আমরা ইংলিশ শিখাবো। কারণ আমি কি করবো? আমি আই আই হলো, আমি বলবো যে আমি হলো আই। হ্যাঁ, একটু আমার সাথে ক্রস করো শোভন। আমি হলো আই, আই হলো আমি, যাওয়া হলো গো। তাহলে আমি যাই, আই গো, আমি যাই, আই গো। আমি খাই, আই ইট, খাওয়া হলো ইট। এই যে আমি যাই, আই গো, আমি খাই, আই ইট, আমি পড়ি, আই রিড। এই যে শুরু হয়ে গেল। এখন এইটাই যদি ডিয়ার ভিউয়ার্স, আপনাদেরকে একটা জিনিস বলে দিই, আমাদের মধ্যে অনেক এই রকম প্রশ্ন হয় যে স্যার ইংলিশের মানে বেসিক থেকে শেখানো হবে, কিন্তু আমরা কিন্তু এটা বুঝি না যে বেসিক বিষয়টা কি। আমরা কিন্তু এখন এই বিষয়টি আলোচনা করছি যে আসলে বেসিক বলতে কি বুঝি, এবং একই সাথে আরেকটা কোয়েশ্চেন থাকে, সেটা হচ্ছে যে গ্রামার এবং ভাষা, মানে আমরা এটা একটু কনফিউজ করে ফেলি, আমরা গ্রামার এবং ভাষাটাকে গুলিয়ে ফেলি। এখন আমরা যে ডিসকাশনটা করছি বা স্যার যে বিষয়টাকে আলোচনা তুলে নিয়ে আসছে না, এটা কিন্তু আমাদের জন্য একটা ধরতে গেলে একটা মানে একটা আমাদেরকে একটা পাথেও বলে দিচ্ছেন যে আসলে পথটা চিনা দেওয়া, পথ চিনতে হবে। পথটা কিন্তু স্যার আমাদেরকে ঠিকভাবে ধরিয়ে দিচ্ছেন যে কি হচ্ছে বেসিক আর কি হচ্ছে যে আমাদের ভাষা এবং গ্রামারের মধ্যে পার্থক্যটা কি, আমরা সেই জিনিসটাই। তো স্যার আমরা আলোচনায় ছিলাম, সেটা হচ্ছে যে এখন যেটা বলছিলাম, আই গো, আমি যাই, আই গো, আমি খাই, আই ইট। এই যে শেখা শুরু হয়ে গেল।
আমি যাইতেছি, আই এম গোয়িং, আমি জাস্ট তাকে এইভাবে কোরাস করাবো, আমি যাইতেছি। এখন এইটাই যদি তাকে যদি এগুলো না করায় তাকে যদি বলা হয় যেটা প্রচলিত পদ্ধতি যে আই হলো প্রোনাউন, প্রোনাউনের 8টা প্রকার আছে, গো হলো ভার্ব, ভার্বের ভালোটা ভেদ আছে, চলো আগে ভেদ আর প্রকাশ শিখি। এই ভেদ আর প্রকাশ শিখতে শিখতেই বাঙালির জীবন তেজপাতা হয়ে যায়। যারা ভিউয়াররা, তোমরা যারা শুনতেছো, তোমরা যে যার তোমার নিজেরটা জানো। তুমি এখন হয়তো ম্যাট্রিকে বা ইন্টারমিডিয়েট বা ক্লাস 7 বা অনার্সে তুমি এখনো ইংলিশে দুর্বল, তাইলে এখন ওই যে ধরিয়ে দিচ্ছি, তাহলে তুমি গত 13 বছর 12 বছর 15 বছর ইংলিশ শেখার জন্য যেই পদ্ধতি অবলম্বন করেছো, ওই পদ্ধতিগুলি অবলম্বন করার পরও তুমি ইংলিশে দুর্বল, তাইলে তোমার ওই রুল শেখার পদ্ধতিতে কোনো গন্ডগোল আছে। হ্যাঁ, এটাই বোঝা গেছে ব্যাপারটা, যে ইংরেজি এটা তো একটা ভাষা, জিনিসটা আসলে সহজ। একজন আরেকটু যুক্তি দিয়ে বুঝাই দেয়, এগুলো আমি সবই লিসেনাররা, আমি এগুলো কথাগুলি বলতেছি যাতে তুমি একটা সঠিক গাইডেন্স পেয়েছো। আমি সব যুক্তিতে বুঝাই দিচ্ছি, যেহেতু এই কথাগুলি অন্যরা পুরো অন্য কথা বলে। আচ্ছা, একটা নেটিভ ইংলিশ স্পিকার একটা বাচ্চা, ব্রিটিশ বাচ্চা, হোয়াইট বা আমেরিকান বাচ্চা, তার বয়স 3 বা 4, সে সুন্দর ইংলিশে কথা বলতেছে, তাই না? আচ্ছা, একটা বাচ্চা ছেলে 3-4 বছর বয়স, মানে একটা শিশুর চেয়ে, একটা 3-4 বছর 6 বছরের বাচ্চার চেয়ে আমরা যারা বড়, আমাদের বেশি অনেক বুদ্ধি আছে না? হ্যাঁ, তো এখন একটা 3-4 বছর বয়সের বাচ্চার আর কি বুদ্ধি আছে? 2 বছরের বাচ্চার তো এরকম বুদ্ধি নাই, কিন্তু সে কিন্তু সুন্দর ইংলিশ বলতেছে। হ্যাঁ, তার এটা, সে জন্ম মানে ওই আমেরিকা ইংল্যান্ডে থাকে, কিন্তু একটা 3 বছরের বাচ্চা যেই কাজ করতে পারতেছে, নিশ্চয়ই ওই কাজটা সহজ। শোভন, আমার কথা ধরতে পারতেছো তো? ধরতে পারছি স্যার। যেই কাজটা একটা 5 বছরের বাচ্চা পারে, 3 বছরের বাচ্চা পারে, 2.5 বছরের বাচ্চা পারে, নিশ্চয়ই কাজটা কি কঠিন না সহজ? অবশ্যই স্যার, বাচ্চা যেহেতু পারে এটা তো অবশ্যই সহজ। সহজ, তাইলে ইংরেজি বলতে পারাটা, শিখতে পারাটাও সহজ। কিন্তু আমরা আজকে অনার্স মাস্টার্স চাকরির পরীক্ষা এর বড় হওয়ার পর ইংলিশ পারি না, 20 বছর ইংলিশ পড়ার পরও, তাইলে আমাদের পদ্ধতিতে গন্ডগোল আছে। আমার কথার সারাংশ এটা। হ্যাঁ, বুঝা গেছে এটা? তো বুঝে আরো কিছু কোশ্চেন আসছে, তারপরে কোশ্চেন অনেক অনেক কমেন্ট আসতেছে এবং অলরেডি আমার নিজেরও অনেক কিছু জানার আছে এবং বুঝার আছে। স্যার, আমি একটা জিনিস দেখতে পাই যে আমাদেরকে অনেক জায়গাতেই একটা জিনিস রেকমেন্ড করে ইংলিশ শেখার জন্য, সেটা বলে যে প্রচুর মুভি দেখতে হবে এবং প্রচুর বিবিসি সিএনএন শুনতে হবে। এখন স্যার কোয়েশ্চেনটা হচ্ছে এটা কতটুকু প্র্যাকটিক্যাল, যে মুভি দেখা, বিবিসি শোনা, সিএনএন শোনা, এটা দিয়ে আসলে আমাদের কতটুকু ইংলিশ শেখা পসিবল এবং আপনি এটাকে কতটুকু প্র্যাকটিক্যাল মনে করেন, এটা যদি স্যার একটু শেয়ার করতেন। হ্যাঁ, খুব চমৎকার। এইটা একটু আবারও যারা ভিউয়াররা একটু ভালো করে ব্যাপারগুলি বুঝে নাও। ধরো যে আমার হাতে একটা বই, হ্যাঁ, যে 300-400 পেজের একটা বই। হ্যাঁ, এখন এই বইটা, শুধু এই বই না, যে কোনো বই, মানে ইংলিশ, আমি বারবার যেটা বলি যে এই যে একটা আইএলস এর বই, এই যে ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা, ইংলিশ লেখাপড়া পৃষ্ঠা দেখলে বাঙালির শান্তি লাগে না, জ্বর উঠে যায়। হ্যাঁ, 90% জ্বর উঠে যায়। বাধ্য না হইলে আমরা ইংলিশ বই ধরি না, তাও ধরি কোনটা, ওই একাডেমিক বই, হয়তো বিবিএ পড়তেছো, এমবিএ বা ইঞ্জিনিয়ারিং, ওটা বাধ্য। তার মানে কি, ইংলিশ দেখলে আমাদের জ্বর উঠে। তার কেন উঠে? মেইন ধরাই দিচ্ছি যে আমরা পড়ে বুঝি না। এই যে ইংলিশ, এই যে হিজিবিজি লেখা দেখলেই অশান্তি লাগে, আমরা পড়ে বুঝি না। এখন যেটা আমরা পড়ে বুঝি না, এটা কি শুনে বুঝবো? শোভন, এটা কি যেটা আমরা পড়ে বুঝি না, এটা কি আমরা শুনে বুঝবে কখনো? এটা তো ইম্পসিবল, এটা অযৌক্তিক কথা ভাই। আমি তো পড়াই বুঝি না, তাহলে শুই না বুঝবো? হ্যাঁ, আর যেটা পড়ে বুঝি না, এটাকে বানিয়ে লিখতে পারবো? এটা বানিয়ে লিখতেও পারবে না। আমরা বিবিসি অথবা সিএনএন শুনি, সেই রিপোর্ট গুলা বা সেই নিউজ গুলা যদি আমাদের সামনে স্ক্রিপ্ট আকারে দেওয়া হয়, তাহলে কি স্যার আমরা ওগুলো পড়ে বুঝতে কিনা, মানে সেটাও কিন্তু একটা ব্যাপার। আমি আমার হ্যাঁ, ওইটাই ঠিকই বলছো, যে বিবিসি সিএনএন এ যে কথাগুলি বলতেছে, যদি আমাদেরকে পড়তে দেওয়া হয়, 90% বাঙালি এটা পড়ে বুঝবে না। যেটা আমরা পড়ে বুঝি না, শুনেও কখনো 1000 বছর সিএনএন বিবিসি দেখলেও ইংলিশ শেখা হবে না। আর কেউ বলে যে ওই যে সাবটাইটেল দেখতে, আরে সাবটাইটেলও তুমি যদি পড়ে না বুঝো,
শুনে বুঝবা না, যে পইরাই তো বুঝতেছো না, মিনিং বুঝতেছো। মেন হলো ওইটার বাংলা মিনিং, মানে হ্যাঁ যে মিনিং বুঝতে হবে। মিনিং বুঝলে তাইলে অটোমেটিক, মানে মোট কথা হলো ভাষার আমরা মিনিং বুঝি না, তাই আমরা পারি না। স্যার এখানে একটা কোয়েশ্চেন, স্যার এই কথা প্রসঙ্গে একটা কোয়েশ্চেন আসছে, সেটা হচ্ছে যে আমাদের মাঝে মানে কিছুদিন আগে আমি যখন একটা নিচ্ছিলাম, একটা সেশন নিচ্ছিলাম, তো ওখানে একটা কমেন্ট আসছিল এরকম, এই কমেন্টটা এখন আপনার কথার সূত্র ধরে মনে পড়লো। উনি বললো যে স্যার আই গো বা আই ইট, এই ধরনের কথার মিনিংটা আমি হয়তো বুঝতে পারি বা বলতেও পারি, কিন্তু এই যে লম্বা লম্বা সেন্টেন্স যেগুলো বাট এটা সে মানে বাট দিয়ে, তারপর এই যে যুক্ত হ্যাঁ, হ্যাঁ। বাক্যগুলো যেগুলো বড় বড় সেন্টেন্স গুলা, সেগুলোর মিনিং সে করতে পারে না। এখন স্যার আপনি যদি একটু মানে আমার কাছে জানতে চাচ্ছিল যে আমিও স্যার সুযোগটা মিস করতে চাই না, আমি নিজেও আপনার কাছ থেকে স্যার জানতে চাচ্ছি যে লম্বা লম্বা সেন্টেন্স বোঝার কোনো ওয়ে বা টেকনিক বা টিপস স্যার আপনার কাছ থেকে যদি কিছু পেতাম, বা আপনি যদি একটু শেয়ার করতেন স্যার, আচ্ছা, কিভাবে এটা আমরা। খুব ভালো যে টেকনিক বা টিপস। আমি আবারও বাংলা ভাষার সাথে সবকিছু, আমি সবসময় বাংলা ভাষার সাথে মিল দিয়ে চিন্তা করি, যে বাংলা ভাষা শেখার ক্ষেত্রেও আমরা কিন্তু কখনোই কোনো ব্যাকরণ, বাংলা ভাষা আমরা ব্যাকরণ দিয়ে শিখি নাই। আর 2 নম্বর হলো বাংলা ভাষা, আবার বাংলা ভাষা যদি আমরা কাউকে শিখাইতেও যাই বিদেশিকে, তাকে কিন্তু আমরা কখনো ব্যাকরণ শিখাবো না, যে দ্বিগু সমাস, নত্য বিধান, বহুব্রীহি, সর্বনামের প্রকারভেদ, এগুলো শিখাবো না। তাহলে এখন বাংলা ভাষা কি আমরা কোনো টেকনিক্স টিপস দিয়ে শিখেছি? আদৌ না। মোট কথা আমার স্লোগান হলো বাংলা শিখেছি যেভাবে, ইংলিশ শিখবো সেভাবে। বাংলা শেখাবো আরেকজনকে যেভাবে, ইংরেজিও সেভাবেই শিখাবো। আচ্ছা, এখন ওই টেকনিক্স বা টিপস বড় বাক্যের, এটা যেটা বলতেছো না, বড় বড় বাক্যের। এখন ডেইলি স্টারে কি সব ব্যাখ্যা করে দেয়া আছে? দেওয়া নাই। বা এই যে যত বিভিন্ন বই, কোনো বাংলা দেয়া নাই। কষ্ট করে আবার ডিকশনারি ঘাটা লাগে, কষ্ট করে। তা এখন তোমাকে যাতে ওই কষ্ট, যে আমি কিন্তু সবসময় প্র্যাকটিক্যাল আইডিয়াটা দিচ্ছি আর সঠিক ওষুধটাও দিয়ে দিচ্ছি। ওষুধটা কি? তাই তোমাকে এমন বই পড়তে হবে, ওই যে বড় বড় বাক্য বোঝার জন্য, যে এমন বই পড়তে হবে, এখন কিছুদিন এমন বই পড়তে হবে যেগুলাতে বড় বড় বাক্য বাংলায় ভেঙে ভেঙে বুঝাই দেওয়া আছে। যেমন এই যে একটা বই অনুবাদ, এবং একটু বারবার বলে, আমি হলাম টিচার, ইংলিশ টিচার, আমি কখনো এটা বলি না যে মার্কেটের সবই ভালো বই, যে কোনো একটা পড়লেই হয়ে যাবে। এগুলো, এই ধরনের উপদেশ যিনি দেয়, উনি ইংলিশ নিয়ে কাজ করে নাই। মানে শোভন, বুঝতে পারছো তো? জি 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 স্যার, বুঝতে মানে পেরেছি। ব্যাপারগুলি বাঙালিকে একদম চোখে গুতা দিয়ে ধরাই দিতে হয়। আবারও বলতেছি, যিনি বলেন যে ইংরেজি সব বই ভালো, যে কোনোটাই পড়লে হবে, উনি ইংলিশ নিয়ে কাজ করেন নাই। কাজ করলেও ভাষা ভাষা কাজ। আমি একটা বই দেখাচ্ছি, যারা আইএলটিএস পরীক্ষা দিবা বা যে কোনোই, তুমি বিসিএস দিবা, বা ওই যে একজন প্রশ্ন করছিল শোভন যে ব্যাংক জবের ইংলিশ, এই যে জি অনুবাদ পিডিয়া, হ্যাঁ দেখা যাচ্ছে শোভন, যে জি বড় স্যার, বড় অনেক কি লেখা, এটা বড় বড় ইংলিশ বাক্য তৃপ্তি সহ বোঝার ডিকশনারি, বড় বড় ইংরেজি বাক্য। এইখানে ওই যে একটা বাক্য বুঝাইতে পুরা পেজ। এই ধরনের আমাদের একসেট বই আছে, বাক্য বোঝার ডিকশনারি। এটা শুধু বাংলাদেশ না, পুরা ওয়ার্ল্ডে এই ধরনের বই নাই। কেন নাই ওটা ধরিয়ে দিচ্ছি। অক্সফোর্ডের যিনি ইংরেজির প্রফেসর, কেমব্রিজের প্রফেসর, হার্ভার্ডের প্রফেসর, উনি কি এরকম বাংলায় ভেঙে ভেঙে একটা বাক্যকে বুঝিয়ে দিতে পারবেন? কখনোই পারবেন না। উনি তো বাংলা জানেন না। ভিউয়াররা, আবারও বলতেছি, আমি সবসময় খোলামেলা কথা বলি যাতে তুমি আসলে উপকৃত হও। আর তুমি যদি ভাবো মার্কেটিং, তুমি আমার কথা শোনার দরকার নাই, তুমি যে অন্য কাজ করো গিয়া। আমি সবসময় সঠিক ওষুধের কথা বলি। আমি এমন ডাক্তার, আমি একদম সঠিক প্রেসক্রিপশনটা দিয়ে দেই যাতে তুমি জীবনে ইংলিশ নিয়ে একটা শান্তি পাও, তৃপ্তি পাও। তো মোট কথা, আমার কথা সারাংশ যেটা, আমি ইংলিশ, আমি এখন ওই যে শোভন একটু বলে দিই যে আমি ইংলিশ কিভাবে শিখলাম নাকি? হ্যাঁ, বা আমি ওই যে শোভন, ওই যে যেটা বলতেছিলাম, স্যার, আমি আমি সেটাই নিয়ে একটা স্যার সেটা নিয়ে একটা কোয়েশ্চেন আমার ছিল, যেটা আমি জানতে চাচ্ছিলাম, হ্যাঁ সেটা বলো। হচ্ছে যে স্যার, আপনি কিন্তু ওই যে আপনার ব্যাকগ্রাউন্ডে আমরা সবাই জানি যে আপনার এসএসসি এইচএসসি ছিল ছিল হচ্ছে সায়েন্সে, তারপরে আপনি স্যার বুয়েটে পড়াশোনা করেছেন, আপনার ব্যাকগ্রাউন্ড হচ্ছে ট্রিপলি, তারপরে আপনি দেশের বাইরে গেলেন, তারপরে ঢাকা ইউনিভার্সিটির
প্রেস্টিজিয়াস একটা ডিপার্টমেন্ট যেটা আইবিএর ডিপার্টমেন্ট, সেই জব ছেড়ে স্যার আপনি ইংলিশের প্রতি কেন প্যাশনেট বা ইংলিশটা নিয়ে কাজ করার চিন্তা ভাবনা কেন করলেন, বা এটা কোথা থেকে স্যার আপনার হ্যাঁ মধ্যে আসলো, এই জিনিসটা একটু জানার আগ্রহ ছিল আর কি। হ্যাঁ হ্যাঁ, এটা একটু ধরিয়ে দিচ্ছি ভিউয়াররা যে আসলে ইংলিশ, আমি কিন্তু ইংলিশটা অনার্স মাস্টার্স না, আমি তো সায়েন্স, তারপরে বুয়েট, তারপরে ইত্যাদি। হ্যাঁ, তার মানে কি বোঝাচ্ছে, ইংলিশ ইংলিশ শেখার জন্য ইংলিশে অনার্স মাস্টার্স এটা জরুরি না, এটা দরকারও নাই। এবং আরেকটা জিনিস, আমি যে ইংলিশ আলহামদুলিল্লাহ আরেকটু বলে দিই, যেহেতু অনেকে হয়তো এখানে নতুন অতটা জানে না, আইএলটিএস, হ্যাঁ, এই আইএলস, হ্যাঁ, একটা পরীক্ষা, এটা ইংরেজি দক্ষতা মাপার একটা পরীক্ষা। তো এই পরীক্ষা হলো বিদেশ যেতে হলে পড়াশোনা, আন্ডার গ্রাজুয়েট হোক আর অনার্স মানে পিএইচডি হোক, এমবিএ হোক, মাস্টার্স করার জন্য আইএলটিএস লাগে। তো আইএলটিএস করতেই কিন্তু বাঙালির জান বের হয়ে যায়, খবর হয়ে যায়। হ্যাঁ, আইএলটিএস এর ইংলিশ রিডিং রিডিং গুলি পড়তে। তো এখন অথচ আইএলটিএস এর চেয়ে অনেক কঠিন হলো জিম্যাট, এই যে জিএমএটি, জিম্যাট, গ্রাজুয়েট ম্যানেজমেন্ট অ্যাডমিশন টেস্ট। জিম্যাট এই যে অনেক মোটা একটা বই, মানে এই যে জিম্যাট, জিম্যাট এর ইংলিশটা আইএলটিএস এর চেয়ে অনেক 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 কঠিন। আইএলটিএস এর রিডিং এর চেয়ে অনেক কঠিন জিম্যাট এর ইংলিশ। জিম্যাট পরীক্ষাটা হয়, এটা হলো বিদেশে ভালো ভালো ইউনিভার্সিটিতে এমবিএ করার জন্য, স্কলারশিপের জন্য, ভর্তির জন্য জিম্যাট পরীক্ষাটা লাগে। তো জিম্যাট পরীক্ষাটা হয় 800-তে, এটা আমেরিকানরাই বেশি দেয়, তাদের এভারেজ স্কোর হলো 530। তো জিম্যাটে আমার স্কোর ছিল 740, গ্রেটার দ্যান 99 পার্সেন্টাইল। তার মানে পুরা পৃথিবীর যত পরীক্ষার্থী তার 99% পরীক্ষার্থীর চেয়েও আমার এই স্কোরটা বেশি ছিল। আবারও বলতেছি, আমেরিকানরা পায় কিন্তু 530 এভারেজ, আমার ছিল 740। এবং এই জিম্যাট এটা ওয়ার্ল্ডের একটা টপ স্কোর, ওইটার জন্য আমি স্কলারশিপ পেয়ে এমবিএ করে পরে ঢাকা ভাষা আইবির টিচার হই। তো আমার বলার উদ্দেশ্য যেটা, জিম্যাটের মানে আমি তো ইংরেজি দক্ষতার পরীক্ষায় আমেরিকানদেরকে হারাই দিছিলাম। আমেরিকানদের চেয়েও আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি দক্ষ, এটা প্রমাণ কি, জিম্যাট। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, অতএব আমি তো ইংলিশ যে এত শিখলাম, তাহলে কিভাবে শিখলাম? আমি তো ইংলিশ অনার্স মাস্টার্স না, আমি কি সাইফুডসে কোচিং করছি, আমি কি সাইফুডসের বই পড়ছি ইংলিশ শেখার জন্য? তা করি নাই। তার মানে ইংলিশ যে কেউই ভালো হইতে পারে, ইংলিশ কিন্তু দরকার সঠিক গাইডেন্স। আর আমি আমি ব্যক্তিগতভাবে ছোটকাল থেকে কখনোই গ্রামারের পিছনে দৌড়াই নাই। যে আমি সবসময় ইংরেজি বই পড়ছি, কষ্ট করে ডিকশনারি ঘাটছি, এবং সবসময় অর্থ বুঝে যাই পড়ছি অর্থ বোঝার চেষ্টা করছি। এবং আমি কখনো আরেকটি ধরাই দেই, যে অনেকে প্রশ্ন করে, স্যার আমার তো ব্যাংকের চাকরি পরীক্ষা, ব্যাংকের ইংলিশ দেন, আমার তো অমুক পরীক্ষা, আমাকে বিসিএস এর ইংলিশ দেন, আমাকে অমুক পরীক্ষার ইংলিশ দেন, অমুক পরীক্ষা। এই যে এই কথাটাই আসলে ভুল, এই কথাটাই এই কনসেপ্টটাই বাঙালিকে ধ্বংস করছে। আমাকে বিসিএস এর ইংলিশ, আমাকে এসএসসি এর ইংলিশ, এইচএসসি এর ইংলিশ। আরে ইংলিশ মানে ইংলিশ মানে ইংলিশ। আমি ছোটকাল থেকে যখনই কোনো ইংলিশ শিখছি, কখনো আমি এটা চিন্তা করি নাই যে আমার কমন আসবে নাকি, বা আমি এখন 6-এ পড়ি বা 12-এ পড়ি বা অমুক ক্লাসে পড়ি, আমার পরীক্ষায় কাজে লাগবে নাকি। আমি ইংলিশ পাইছি, পড়ছি, না যেটা বুঝি না ডিকশনারি ঘাটছি, মানে আলটিমেটলি ইংলিশ শিখে আমি ঠকে যাই না। এবং আরেকটু ধরাই দিচ্ছি, এটা আগেও বলছি, এগুলো সব বলতেছি যাতে তোমার হুশ হয় লিসেনাররা, যে ইংলিশ ভালো পারলে কি লাভ হয়। আইবিএ, হ্যাঁ, যে আইবিএ নিয়ে একটু বলে দাও ইসে, যে শোভন, আইবিএটা কি অনেকে কেউ জানে না, ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, যেটা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। মানে বুয়েট পাস করার পরও আইবিএ তে এমবিএ করে, মেডিকেল পাস করার পরও আইবিএ তে এমবিএ তে চেষ্টা করে অনেকেই। তার মানে কি, বুয়েট পাস করে যেখানে ভর্তি হওয়ার চেষ্টা করে সেটা বুয়েট চেয়ে একটু উঁচুতে না, মানে বুঝে নাই। মেডিকেল পাস করার পরে যদি আবার আইবিএর এমবিএ চেষ্টা করে, তাহলে আইবিএর এমবিএ মেডিকেলের উপরে, মানে চাকরির বাজারের দিক থেকে, মানে বুঝা গেছে ব্যাপারটা? এটা তো সবাই বুঝে বাঙালি। এখন এবং বাংলাদেশে মানে ঢাকা ভার্সিটিতে পাস করেও, বুয়েট পাস করেও কিন্তু চাকরি অ্যাভেলেবল না, আবার কষ্ট করতে হয় বিভিন্ন চাকরির পরীক্ষা। অথচ আইবিএ এর বিবিএ পাস করলে বা এমবিএ পাস করলে মোটামুটি প্রাইভেট সেক্টরে চাকরি, খুব ভালো চাকরি গ্যারান্টিড। তো এখন অথচ মজার ব্যাপার হলো, আইবি এর বিবিএ এমবিএ তে ভর্তি পরীক্ষা দেয় মাত্র গড়ে 4000, হ্যাঁ, মাত্র 4000 5000 জন। অথচ মেডিকেলে দেয় 80,000, ঢাকা ভার্সিটিতে দেয় 50,000 70,000,
ওই বেগম রোকেয়া বা রাঙ্গামাটি ভার্সিটি, নেত্রকোনা ভার্সিটি বা গোপালগঞ্জ বা ওই দুমকিতে পটুয়াখালীতেও সরকারি ভার্সিটি, ওইখানেও দেয় 30, 50, 60 হাজার, 20 হাজার। অথচ আইবিএ বাংলাদেশের চাকরির বাজারের শ্রেষ্ঠ ডিগ্রি যেটা, মানে চাকরির বাজারের দিক থেকে, ওখানে পরীক্ষা দেয় মাত্র, মানে শোভন বুঝতে পারছে তো, মাত্র 3000, 5000। তো এটা একটা বেখাপ্পা ব্যাপার না? এত ভালো চাকরি পাবে পাশ করলে, তারা পরীক্ষার্থী কম কেন? মেইন কারণ হলো ইংলিশ। যে আইবি এর ভর্তি পরীক্ষা ইংলিশের কারণেই সবাই ভয় পেয়ে যায়, যে এই ছেড়ে দেমা, আইবি এর নাম শুনলেই বাঙালি কি হয়, দূর থেকে একটা সালাম দেয় যে ছেড়ে দেমা কেঁদে বাঁচি, দূর তোরে, আইবি এর জন্য চেষ্টা করে লাভ নাই, তাই না নাকি? হ্যাঁ জি স্যার, সুমন? জি স্যার। ওই ইনস্টিটিউটে স্যার এখন সবাই যেটা বলার পড়তে চায়, উদ্দেশ্য, মানে সবার সব হ্যাঁ, না, স্টুডেন্ট একটা আমার dream বলার, থাকে। আমার মূল বক্তব্যে আসতেছি, যেই আইবি এর নাম শুনলেই বাঙালি ভয় পেয়ে যায়, দূর তোরে, ওখানে আমার হবে না। ওই আইবি এর টিচার ছিলাম আমি, ওই আইবি এর টিচারের চাকরি আমি ছেড়ে দিছি। কেন? দূর তোরে, আমি ইংলিশ পারি, আমার আইবি এর টিচারের চাকরি দরকার নাই। তা আমার কথার এখন সারাংশ যেটা, অতএব হ্যাঁ, ইংলিশ ভালো পারলে ঢাকাবাসী আইবি এর টিচারের চাকরিও ছেড়ে দেওয়া যায়। অতএব তুমি যারা অনার্স মাস্টার্স করে এখনো চাকরি পাচ্ছ না, মনের মতো জায়গায় যাইতে পারছো না, আসলে সমস্যাটা তোমার ইংলিশে। ইংলিশ ভালো পারলে চাকরি তোমার পিছনে দৌড়াবে। যেটা আমরা ফেসবুক বা পেপারও লেখালেখি হয়, প্রায় 50,000 ইন্ডিয়ান, শ্রীলঙ্কান বাংলাদেশে বড় বড় কোম্পানিতে চাকরি করতেছে, বড় বড় বেতনে, 3 লাখ, 5 লাখ, 10 লাখ। কেন? তাদের অনেক স্কিল আছে, কিন্তু মেইন স্কিল ঘুরে ফিরে ইংলিশ। কথার সারাংশ, ইংলিশ ভালো পারলে সব যাওয়াটা দেশে হোক বিদেশে হোক সহজ হয়ে যায়। স্যার একটা আরো মানে কিছু শুরুর দিকে একটা কমেন্ট ছিল যে সে আর্টসে পড়লে, মানে মানবিকে পড়লে মানুষের কেমন জানি একটা ইয়ে থাকে। এখানে আরেকটা প্রশ্ন আসছে যে সায়েন্স টু আর্টস নিয়ে কথা বলেন একটু প্লিজ। মানে বোঝা যাচ্ছে যে উনিও একটু সায়েন্স এবং আর্টস এর একটু ইয়েতে, মানে প্রবলেমে স্যার একটু আছে। শুরুতেই হ্যাঁ, যে সায়েন্স থেকে আরাফাত খান, ইয়াসিন আরাফাত খান, হ্যাঁ, ওই তো বললাম, মানে একটা হলো যে সায়েন্স নিয়ে অবশ্যই ডাক্তার ইঞ্জিনিয়ার অনেক স্কোপ আছে, হ্যাঁ, অনেক কিছুই করা যায়। কিন্তু বাংলাদেশে এখন এত বেশি সায়েন্স নেয়, পরে দেখা যায় যে ভর্তি পরীক্ষায় চান্স পায় না, বুয়েটও হয় না, মেডিকেল হয় না, পরে যে হতাশ, পরে যে সে জাতীয় ভার্সিটিতে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি পড়তেছে, মনে মনে কষ্ট। অথচ সে দেখতেছে তার আর্টস এর বন্ধু, হ্যাঁ, তার চেয়ে দুর্বল ছিল, সে এখন ভালো জায়গায় পড়তেছে। এটা হলো প্র্যাকটিক্যাল কথাবার্তা। অতএব মোট কথা, তুমি যেই লাইনে যাও বুঝে শুনে যাও। এখন আমি ইংলিশ লাইনে কিভাবে আসলাম শেষে একটু বলে দেই। মানে বুয়েট প্রথমে তো আমার আব্বাও ছিলেন ঢাকা ভার্সিটির টিচার, আমাদের বাসাও ছিল ফুলার রোডে। তো আমিও যে বুয়েটে, এটাও মানে ক্যারিয়ার গাইডেন্স, হ্যাঁ, এটা নিয়ে ওই ইউটিউবে আমার কিছু ক্যারিয়ার ক্লাস দেয়া আছে। শর্টকাটে যেটা, যে আমি কিন্তু বুয়েটে পড়ছি হুজুগে, আমাদের বন্ধু বান্ধব পরীক্ষা দিয়েছে, আমিও দিছি, বুয়েটে পরীক্ষা দিয়েছি, চান্স পেয়েছি। কিন্তু আমার ইচ্ছা ছিল সবসময় আমি এমবিএ করব। আমার আব্বা এমবিএ, আমি এমবিএ করবো। তার বুয়েট পাস করার পর এই যে জিআরই, জিম্যাট, টোফেল করে বিদেশ গেলাম স্কলারশিপ নিয়ে, মন বসু স্কলারশিপ। তো এমবিএ করে ঢাকাবাসী আইবি এর টিচার হলাম। আইবি এর টিচার হয়ে বিবিএমবিএও পড়াতাম, পাশাপাশি ইংলিশও পড়াতাম। তখন আমি খেয়াল করলাম, আরে আমার তো বেশি ভালো লাগতেছে ইংলিশ পড়াতে। তখন আমার মানসিক দ্বন্দ্ব শুরু হয়ে গেল, কি করব। তখন আরো চিন্তা করে দেখলাম, ঢাকাবাসীর টিচার, এই প্রেস্টিজ ধুয়ে আমার মনে শান্তি আসবে না, যেহেতু মনের মতো লাইন পেয়ে গেছে ইংলিশ। কারণ ঢাকাবাসীর টিচারের চাকরি ছেড়ে দিয়ে সাইফুস শুরু করি প্রায় 18-19 বছর আগে। তো এইটাই হলো মেইন। তো এটা এখান থেকে যেটা বলার উদ্দেশ্য, যেটা অন্যরাও যারা লিসেনার আসলে মানে ক্যারিয়ারে মানে তৃপ্তি নিয়ে কাজ করতে পারে, এটা একটা বড় জিনিস। যে আমি এমন কিছু করব, আমি ওইটা, তাইলে তোমার ওই কাজটাকে ইংলিশে একটা কথা আছে, চুজ ওয়ার্ক ইউ লাভ এন্ড ইউ উইল নট হ্যাভ টু ওয়ার্ক এ ডে ইন ইউর লাইফ। যে চুজ ওয়ার্ক, এটা আমি ক্লাসে প্রায় 15 মিনিটে বুঝাই দেই। এটা কিন্তু সবাই ভুল করে এই সেন্টেন্সটা, সামান্য এই সেন্টেন্স। আমি যেহেতু সময় কম, আমি বুঝাই দিচ্ছি যে এমন একটা কাজ বেছে নাও যেটা তোমার ভালো লাগে। লাভটা কি? তাহলে জীবনে আর তোমার একদিনও কাজ করা লাগবে না। তার মানে কাজকে কাজ মনে হবে না, পরিশ্রমকে পরিশ্রম মনে হবে না। কারণ যেটা তোমার ভালো লাগে, যেটা তোমার নেশা, ওইটাকে যদি পেশা বানাইতে পারো। এটা বলার উদ্দেশ্য এটা। আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ও ছাড়লাম, এমবিএও ছাড়লাম, পরে চাকরি, ঢাকা টিচারের চাকরি ছেড়ে দিয়ে আমি ইংলিশ লাইনে আসলাম, যে না আমি ইংলিশ নিয়ে কাজ করবো। এবং আলহামদুলিল্লাহ আমি কিন্তু স্যাটিসফাইড, আমার কাজ করে ভালো লাগতেছে। এবং আল্লাহ তাআলা, একটু আগে একজনকে একটা এসএমএস পাঠাইছিলাম, যে শোভন তোমাকে বোধহয় পাঠাইছি, যে একটা ছেলে, যে স্যার আমি 10 বছরে জানা শিখছি, এই জিরো থেকে হিরো পাসপোর্টটা নেওয়ার পরে 2 মাসে তার চেয়ে বেশি শিখছি।
এগুলা বাস্তব ঘটনা। আমিও গ্যারান্টি দিচ্ছি যারা লিসেনাররা এখনো সাইপ্রাসের বই পড়ো নাই অথচ ইংলিশ নিয়ে সমস্যা, আমি তোমাকে আই এম গিভিং ইউ গ্যারান্টি, তুমি গত 15 বছরে যা শিখছো সাইপ্রাসের ওই তিনটা পরে 2 মাসে তার চেয়ে বেশি ইংলিশ নিয়ে একটা শান্তি, একটা তৃপ্তি, একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স চলে আসবে। স্যার এখানে আমি একটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে যে এখানে মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড থেকে উনি মনে হয় মাদ্রাসায় পড়ে, মাদ্রাসা ছাত্রদের ইংরেজি শোনো ওই যে তুমি মাদ্রাসার ছেলে একটা ওই জিনিসের থেকে। স্যার আরেকজন একটা বলছে যে গৃহিণীদের জন্য সহজে কিভাবে মানে ইংলিশ শেখা যায়, অনেকদিন পড়াশোনা। আবারও বলতেছি, হ্যাঁ, গৃহিণী হোক আর মাদ্রাসার ছাত্র হোক, আমি একটা সহজ একটা হলো যে ইউটিউবে বহু রকম ক্লাস আছে, অনেক আছে, শোভন স্যারও ক্লাস নেয়, তারপরে সাইফুসে তো আছে, অন্যান্য বহু প্রতিষ্ঠান ইউটিউবে বহু রকম ক্লাস, আলহামদুলিল্লাহ ওটা করেও সবাই উপকৃত হচ্ছে, বিভিন্ন ধরনের ক্লাস। এখন অনেকের পক্ষে ক্লাস করা বা বিভিন্ন রকম সমস্যা ঘরে বসে একলা একলা কোনো টিচার ছাড়া, আমাকে ছাড়া, আমার কাছে প্রাইভেট পড়া লাগবে না, আমার কাছে মাসে মাসে 300 কিচ্ছু লাগবে না। একটা ধরিয়ে দিচ্ছি, জাস্ট 2টা বই দুইটা এখন আমার কাছে নাই কাছে। একটা হলো ওই যে গৃহিণী হোক আর মাদ্রাসার ব্যাকগ্রাউন্ড ছাত্র হোক, হ্যাঁ শোভন থাকলে ইংলিশের 0 থেকে হিরো, হ্যাঁ ওটা একটু আগে 0 থেকে হিরো এই বইটা একটু তুমি একটু দেখাও। হ্যাঁ 0 থেকে হিরো বইটা হলো ভাষার ফাউন্ডেশন। আবারও বলতেছি, এটা হলো ভাষা। তুমি আমি বাংলা ভাষা যেভাবে শিখেছি আমরা ইংলিশ শিখতে পারবো ওইভাবে এই বইতে। এবং একজন ওই যে বললাম নিরক্ষর বাঙালি, যিনি বাংলা স্বরেও মানে ABCD পারে না, শুধু বাংলা পড়তে পারে, বাংলা অ্যালফাবেট স্বরেও স্বরেয়া ক খ, উনিও ইংলিশ শিখতে পারবে 0 থেকে হিরো বই থেকে। ওইটা হলো ভাষার ফাউন্ডেশন। আর পাসপোর্ট টু গ্রামারটা আছে শোভন, পাসপোর্ট টু গ্রামার, হ্যাঁ এটা হলো, হ্যাঁ এই বইটা হলো গ্রামারের ফাউন্ডেশন। এই 2টা বই আমি বলতেছি যে গৃহিণী হোক আর মাদ্রাসার ছাত্র হোক, যেই লেভেল হোক, এই 2টা বই ডেইলি মাত্র 15 মিনিট, পাসপোর্ট টু গ্রামার 15 মিনিট, 0 থেকে হিরো 15 মিনিট, মাত্র আধা ঘন্টা করেও যদি সময় দাও, 30, জাস্ট বই দেখে জোরে জোরে পড়বা। যারা ইংলিশ পড়তে পারো না, বাংলা লেখা আর বাংলা কথাটা আর বাংলা উচ্চারণটা আছে, ওইটা জোরে জোরে পড়বা। আর ওই যে শুরুতে বললাম আই গো, আমি যাই, আই এম গোয়িং, আমি যাইতেছি, এইভাবে পড়বা। তুমি আপনি যেই হন না কেন, গত 12-14 বছরে বা ইংলিশ ভুলে গেছি, কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ এই 15 মিনিট করে পড়লে আগামী 1.5 মাসে এক খতম হয়ে যাবে এবং এই বই 2টা হয়ে যাবে। তারপরে অন্য বই, এই 2টা আগে, এই 2টা হলো ফাউন্ডেশন। যারা ওই যে অনেকে প্রশ্ন করছো ব্যাংকের চাকরি, এই চাকরি, ওই পরীক্ষা, তুমি আগে তোমার ফাউন্ডেশন ঠিক নাই, এই 2টা বই আগে পড়ো। হ্যাঁ ওই SMS টা পড়ো, এই তো সমন যেটা, হ্যাঁ এই যে আমি কওমি মাদ্রাসাতে পড়ি, ইংরেজিতে খুব খারাপ, সত্যি বলতে স্যার এই পর্যন্ত আমি ইংলিশ শেখার জন্য অনেক বই পড়েছি, কিন্তু 2 মিনিট পড়ার পর আর পড়তে মন চাইতো না, মনে হতো ইংলিশ এত কঠিন। কিন্তু আপনার এই 2 বইটি পড়ে মনে হচ্ছে ইংলিশে পানির মতো। এই 2 দিনে যা শিখেছি 10 বছরও তা শিখিনি। আপনাকে ধন্যবাদ। আব্দুর রহিম সিদ্দিক, শিক্ষার্থী, কওমি মাদ্রাসা, সিলেট থেকে। দরকার হলে ওর মেসেজটা কিন্তু আমি ফেসবুকে দিয়ে দিয়েছি। এখন ওই যে আর কি প্রশ্ন হয়েছে শোভন? স্যার এরকম অনেক প্রশ্ন আছে স্যার ইংলিশ নিয়ে, আমাদেরকে অনেকেই অনেক প্রশ্ন করছেন। এবং আরেকটা তাহলে শোভন আমি একটু ধরাই দিই, একটা গুরুত্বপূর্ণ হ্যাঁ কি বলছে একটু করো। হ্যাঁ এখানে বলেছে ইংরেজি শেখার জন্য পাসপোর্ট টু গ্রামার আর 0 থেকে হিরো বই 2টি কিনেছি, এই 2টি কিভাবে পড়লে ভালো ফল আশা করা যায়? ইংরেজি শেখার জন্য কি আর বই নিতে হবে? হ্যাঁ নাজমুল রাকিব, যদি যারা ফ্রি 15 মিনিট না, ডেইলি তুমি 1 ঘন্টা করে পড়ো, জাস্ট দেখবো 1 মাসে বইটা শেষ হয়ে যাবে। তারপরে তুমি আমাদের পরবর্তী ধাপের বই পড়ো। হ্যাঁ কিন্তু আগে এই 2টাকে জাস্ট 15 মিনিট তুমি একটা নতুন জগতে ঢুকবা। আরেকটা জিনিস ধরাই দেই সবাইকে, রিডিং এর গুরুত্বটা, রিডিং। একটা জিনিস ধরাই দিচ্ছি, স্পিকিং এর বহু কোর্স ইউটিউবে আছে, গ্রামার শেখানোর বহু কোর্স। এবং একদিন ধরাই দিই যে শোভন, ওইটা একটু মনে করাই দিও ভাই, এখন বলতেছে ওই যে ইতেছি, ওই যে আমাদের বিভিন্ন বা আমাদের এক সময় ছিল, ওগুলো তো আমি সব বাদ দিয়ে দিচ্ছি, তাই না? বিভিন্ন গ্রামার বই আছে যে আমি খাইতেছি,
ইতে ছি থাকলে এটা কন্টিনিউয়াস, হ্যাঁ, এই ছে থাকলে এই হবে, ছি থাকলে এই হবে, এগুলা আসলে আমাদের বইও একসময় ছিল 15 বছর আগে, 12 বছর, আমি এগুলো সব বাদ দিয়ে দিছি। কিন্তু জি দেখলাম ইউটিউবে অন্যান্য অনেকে ইতেছি তেতেছি এগুলো দিয়ে পড়াচ্ছে বা বিভিন্ন বইয়ে। কেন আমি বাদ দিছি একটু ধরাই দিচ্ছি, ভিউয়াররা একটু খেয়াল করে শুনো, তোমার লাভ হবে যারাই শুনতেছো। কি ওই যে বা আমাদের আগে ছিল লম্ব, লম্ব ছিল না কিসে, ওই যে জি 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 শোভন, স্যার, লম্ব লম্ব, মানে হ্যাঁ এগুলো তো স্যার অনেক আগের হ্যাঁ। আগের মেথড এবং না কিন্তু ওইটা ওইটা কিন্তু এখনো কেউ কেউ পড়ায় বিভিন্ন জায়গায়, এবং বাঙালি ওটা খুব খায়, খুব পছন্দ করে, মনে করে যে টেকনিক শিখলাম, কিন্তু আসলে লম্ব ব্যাপারটা ধরে, মানে লম্ব কি, ল মানে ওই ভার্বের শেষে খাইয়া ছিল, ল থাকলে পাস্ট টেন্স, হ্যাঁ, ব যাবো খাবো, ব থাকলে ফিউচার টেন্স ইত্যাদি। এগুলা নিয়ে আমি একটু চিন্তা করছি, গবেষণা করে আমি বাদ দিয়ে দিছি। কেন? যে আমি যাব একজন রিক্সাওয়ালা ভাইকে, একজন কৃষক ভাইকে, মানে শোভন এই ব্যাপারটা ভালো করে বুঝে না, ওইটা আগে তোমার সাথে আলাপ হয় নাই। আমি যাব, এটা একজন রিক্সাওয়ালা ভাইকে বললে উনি কি এটা মনে করবে, এটা অতীতকাল মনে করবে নাকি আমি যাব? এটা কি কোনো বাঙালির শিখাইতে হবে যে আমি যাব হইলো ভবিষ্যৎ? না বুঝো নাই? আচ্ছা, জি বাঙালি যখন আমি যাব এটা হলো ফিউচার বা ভবিষ্যৎ, এটা কি বাঙালি এটা চিন্তা করে? আচ্ছা, যাব শেষে হলো ব, আচ্ছা ব আছে অতএব এটা ফিউচার, এইভাবে চিন্তা করে নাকি? এইভাবে চিন্তা করে যে শেষে ব আছে তাই ফিউচার, এইভাবে চিন্তা করে নাকি? এইভাবে চিন্তা করে না। আমি যাব, আই উইল গো, আমি খাবো, আই উইল ইট, এই শুরু হয়ে গেল। মানে বুঝা গেছে? ওই ব থাকলে ফিউচার, ল থাকলে পাস্ট, লম্ব, ইতেছি, ইতেছি হলে কন্টিনিউয়াস, আমার দরকার নাই। আমার দরকার কি, আমি খাইতেছি, আই এম ইটিং, আমি যাইতেছি, আই এম গোয়িং। এটা একটু ওই যে বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। আমি ইশারা দিয়ে দিচ্ছি, ওই যে পাতিলে ভাত হয়েছে নাকি কটা বার টেপা লাগে একটা, এরকম আমি জাস্ট একটা 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 উদাহরণ দিচ্ছি, যাতে ব্যাপারগুলি যারা বুঝতেছো তুমি একবারে বুঝে ফেলবা। ওই ইতেছি আমার চিন্তার দরকার নাই, তো আমি যাইতেছি, আই এম গোয়িং, এইটা শিখাইতে হবে, আই এম গোয়িং। আমি খাইতেছি, আই এম ইটিং, আমি দৌড়াইতেছি, আই এম রানিং। এইভাবে অনেক ওই যে এম এর পরে আইএনজি, কিছুই দরকার নাই। হ্যাঁ, আচ্ছা, স্যার এই তারপরে যে নেক্সট ইউপিএসসি কোশ্চেন লম্ব কি? এগুলো তো স্যার অনেক আগের মেথড, আমরাই তো পড়াইতাম 10 বছর বা 5-7 বছর আগে, আমরা এগুলো তো আমরা আপডেট করে ফেলছি আমি স্যার। না কিছুদিন কিন্তু আগে ইউটিউবে দেখলাম অনেকে এখনো এগুলা দিয়ে অন্যান্য জায়গায় পড়ায়। এবং আরেকটা ধরাই দিচ্ছি, স্পিকিং নিয়ে আমি একটা জিনিস, ভিউয়াররা একটু খুব খেয়াল করো, এই যে বিদেশে যাওয়ার যে স্কলারশিপ, জিআরই, জিম্যাট, স্যাট, এই তিনটা হলো বড় পরীক্ষা। আইএলটিএস তো আছে, এটা তো সবাই বুঝে। জিআরই হলো মাস্টার্স, ইউএসএ কানাডা বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটিতে, জিম্যাট হলো এমবিএ, স্যাট হলো আন্ডার গ্রাজুয়েটে। এখন খুব খুব খেয়াল করে শোনা, এখন আমি যা যা বলতেছি। জিআরই জিম্যাট স্যাটে, শোভন, জিআরই জিম্যাট স্যাটে কি স্পিকিং আছে? স্পোকেন না আছে জিআরই জিম্যাট স্যাটে? না স্যার স্পোকেন স্পোকেন কিন্তু নাই। হ্যাঁ, আমি যেটা ধরাই দিয়ে যাচ্ছি, অথচ স্কলারশিপ নির্ভর করে, বিরাট স্কলারশিপ। আমি কিন্তু 100 মন বসু স্কলারশিপ পাইছি জিম্যাটের জন্য, মাসে $2000। হ্যাঁ, প্লেন ফেয়ার আপ ডাউন ফ্রি, প্রায় এটা প্রায় 26 বছর আগে। হ্যাঁ, তাইলে কিসের জন্য? জিম্যাটের জন্য। তো জিম্যাটে কোনো স্পোকেন নাই, জিআরইতে কোনো স্পোকেন নাই, এই যে স্যাটেও কোনো স্পোকেন নাই। মানে স্কলারশিপ, 100% স্কলারশিপ পাওয়ার যত পরীক্ষা, কোথাও কোনো স্পোকেন নাই। আমি কেন এটা বলতেছি, রিভিউয়াররা তোমরা অনেকে গত 3-4 বছর ধরে ফেসবুকে, ইউটিউবে বিভিন্ন ইংলিশ শেখার চ্যানেলে ঘোরাঘুরি করতেছো, বহু সময় দিতেছে না সুমন? জি যে জি এই এখন তো চ্যানেল ওই প্রায় চ্যানেল, 3-4 বছর ধরে, 3-4 বছর ধরে খালি স্পিকিং। ধরো আলহামদুলিল্লাহ, ধরলাম তুমি স্পিকিং অনেক ভালো হয়ে গেল, কিন্তু হ্যাঁ সেটা দিয়ে তুমি আইএলটিএস এর স্পিকিং পার্টে ভালো পাইতে পারবা। কিন্তু আবার যেটা আমার মেইন কথা, খুব খেয়াল করে শোনো সবাই, যে স্পোকেনের ইংলিশ আর রিডিং এর ইংলিশ আকাশ আর পাতাল পার্থক্য। পার্থক্য আছে। স্পোকেন অবশ্যই ফরজ, স্পোকেন লাগবেই, ভাষা শিখতে হয় বলে বলে, স্পোকেন লাগবেই। কিন্তু বাঙালি দেখা যায় স্পোকেন শিখেই মনে করে যে আমি বিরাট কিছু অনেক শিখে হামবরা গেছি। হয়ে গেছি। হ্যাঁ, আসল হলো রিডিং, রিডিং, রিডিং। এই রিডিং এ ভালো করতে যে বাঙালি ধরা খেয়ে যায়। মানে একটা জিনিস ধরা দেয়,
বাংলাদেশে যারা গ্রামারে দক্ষ, অনেকেই গ্রামারে দক্ষ, আচ্ছা উনারা কেন বিদেশ যাইতে পারতেছে না স্কলারশিপ পেয়ে? মানে শোভন, বুঝতেছো ব্যাপারটা? এই যে আইএলটিএস এ কোনো গ্রামার আছে? স্যার জিআরই জিমেটে কোনো গ্রামার পরীক্ষা আছে? বাংলায় কোথাও কিন্তু গ্রামারের পরীক্ষা নাই। ওই ইন হবে না অ্যাট হবে, আইএনজি হবে, ন্যারেশন, ভয়েস, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, হ্যাঁ ওই অ্যাক্টিভ প্যাসিভ, দুনিয়ার কোথাও এগুলো পরীক্ষা হয় না। এটা আমাদের দেশের একটা ভুল পদ্ধতি। বাঙালি জাতিকে একটা গ্রামারের ইসের মধ্যে কলুর বলদের মতো আমরা ঘুরতেছি। এখন মোট কথা ভিউয়াররা, আমি তোমাকে যেটা ধরাই দিয়ে চাচ্ছি, তুমি স্পোকেনে অবশ্যই দক্ষ হও, ভালো হও, কিন্তু অবশ্যই তুমি শুধু স্পোকেন দিয়ে তুমি রিডিং এ ভালো হইতে পারবা না, 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 নেভার। এটা প্রমাণ, আরেকটু প্রমাণ দেই, আরো একদম চোখে গুতা দিয়ে বুঝাই দিচ্ছি। আমি কিন্তু আমেরিকানকে জিম্যাটে হারাই দিছি, জিম্যাটের রিডিং এ, ইংলিশে। আমেরিকান, সে তো নেটিভ, সে তো আমেরিকান, সাদা চামড়া, সে তো স্পিকিং এ আমার চেয়ে কোটি গুণে ভালো, কিন্তু সে তো স্কলারশিপ পায় নাই। কেন? জিম্যাটে আমি তাকে হারাই দিচ্ছি। তার মানে আমি বারবার লিসেনার একটু সচেতন হও, তুমি যে একটু ফুটফাট ইংলিশ বলতে পারো, ইয়েস হাউ আর ইউ, হাই হাই হাই, তুমি বলতে হ্যাঁ অনেক কিছু হইলো, কিন্তু একটু রিডিং এ মন দাও। রিডিং 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 এ ভালো করতে না পারলে বিদেশ যাওয়াটা কঠিন। বিদেশে যাইতে পারলেও তুমি তখন লেখাপড়া ঠিক মতো শেষ করতে পারবা না, না, না। এই কারণে এই রিডিং এ দুর্বল হওয়াতেই আন্ডার গ্রাজুয়েট হোক, এমবিএ হোক, মাস্টার্স হোক, পিএইচডি তে বিদেশে যেও বাঙালি আর শেষ করতে পারে না, এবং ওইটা দেশে প্রকাশও করে না, চুপচাপ ওখানেই থাকে। এবং যেহেতু সুমন বলি তাহলে আরেকটু নাকি, হ্যাঁ জি স্যার প্লিজ। ওইটা ওই যে আমার ছেলে এখন আমেরিকাতে পড়তেছে, ও আন্ডার গ্রাজুয়েটে সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি, ওই মিনিয়াপলিসের কাছে, যেখানে ওই মারামারি চলতেছে। আচ্ছা, এখন ও কিন্তু ও 1.5 বছর আগে গেছে, 1.5-2 বছর আগে। ও কিন্তু যাওয়ার সাথে সাথেই ওর মেইন কোর্স সেল অ্যান্ড মলিকুলার বায়োলজি কোর্স ও শুরু করে দিছে। তো ওর সাথে অন্য দেশের যে স্টুডেন্টরা যারা 2 বছর আগে গেছে, ব্রাজিল, আর্জেন্টিনা, থাইল্যান্ড, জর্ডান, বিভিন্ন দেশি স্টুডেন্টদের সাথে ওর দেখা হয়েছে। তো ওরা কেউ কেউ 2 বছর 3 বছর আগে গেছে, ওর 2 বছর আগে 3 বছর আগে। ওরা এখনো ওই আমেরিকার ওই ইউনিভার্সিটিতে খালি ইএসএল, ইংলিশ অ্যাজ এ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, ইংলিশ কোর্স করতেছে। 3 বছর ধরে ওদের সিলতেছে, খালি টাকা নিতেছে, কিন্তু ওরা মেইন কোর্সে আসতে পারে না। কেন? এটা ধরিয়ে দিচ্ছি ভিউয়াররা যারা, মানে এটা তোমার লাভ হবে। ওই যে বিদেশি ইউনিভার্সিটি গুলি, ওরা কিন্তু ওই আইএলটিএস একটু 5-6 পাইলেই তোমাকে নিয়ে যাবে, বলবে যে বাকিটা ওখানে যেয়ে শিখবা। আচ্ছা, এখন এই যে স্পিকিং এর ইংলিশ শেখানো কিন্তু বেশি কঠিন না। ওই ইয়েস স্যার, নো স্যার, হাউ আর ইউ স্যার, হ্যালো এভরিবডি, হাউ আর ইউ, এটা কিন্তু ওই আমেরিকানও শিখাই দিতে পারবে। কিন্তু এই রিডিং এর ইংলিশ এটা আমেরিকান প্রফেসর, অক্সফোর্ডের প্রফেসর, উনি শিখাইতে পারবেন না। কেন পারবে না বলাই দিচ্ছি। আরে বাঙালি, তুমি তো ইংলিশের এই যে ইংলিশ, সে তো পড়ে, এটা পড়ে বাংলা, আমি কিন্তু বাংলা অর্থ জিজ্ঞেস করি, বাংলাই পারো না তুমি, ইংলিশের বাংলা অর্থ পারে না। তাহলে সে যদি একটা ইংলিশের যে বাংলা অর্থ, বাক্যের অর্থ পারে না, সে কি ওই আমেরিকান প্রফেসরের ইংলিশ থেকে ইংলিশ অর্থ বুঝবে? কখনোই বুঝবে না। আর আমেরিকান, মানে বোঝা গেছে, এটা খুব গুরুত্বপূর্ণ। অতএব যারা বিদেশ যাওয়ার চিন্তা করতেছো, একটু ধীরে সুস্থে প্রিপারেশন নিয়ে ইংরেজি পড়ার দক্ষতা, পড়ে বোঝার দক্ষতা। এবং একটু বলতেছি বারবার, আমি নিজে কখনো ইংলিশ থেকে ইংলিশ শিখি নাই। এখনো আমার কোনো শব্দ নিয়ে কোনো কনফিউশন হলে আমি বাংলা একাডেমির ডিকশনারি, ইংলিশ টু বাংলা, হ্যাঁ কি বললাম শোভন? ইংলিশ টু বাংলা ডিকশনারি স্যার, ইংলিশ শব্দটার বাংলা অর্থ খুঁজি। আই নেভার লার্নড ইংলিশ টু ইংলিশ, আমি কখনো ইংলিশ টু ইংলিশ শিখি নাই, কিন্তু আমি যখন পড়ি, বুঝি, আমি অটোমেটিক ইংলিশে বুঝে ফেলি। এটা বলার উদ্দেশ্য যেটা, বা এটা হলো ওই ব্রিটিশ কাউন্সিল হোক আর অক্সফোর্ড কেমব্রিজের বড় বড় পণ্ডিতরা, আন্তর্জাতিক পণ্ডিতরা, ওনারা এই ভূতটা মাথায় ঢুকাইছে পুরা দুনিয়ার নন নেটিভদের, যে ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ টু ইংলিশ। এটা পুরো 100% ভুল কনসেপ্ট। শোভন, তুমি চাইনিজ শিখতে গেলে
চাইনিজ থেকে চাইনিজ শিখতে পারবো? স্যার চাইনিজ প্রথমত চাইনিজ বুঝবো না, তারপরে না চাইনিজ এই গদিতে মই এই শোভন শোভন এই গদিতে মই দেশকা শ্যাং ব্যাং শ্যাং ব্যাং শ্যাং ব্যাং শ্যাং শ্যাং ব্যাং এই ব্যাং 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 এই শ্যাং শ্যাং ব্যাং বুঝবো না তো স্যার। চাইনিজ শিখবা, আমার কি বাংলায় অর্থ বুঝাই দিতে হবে না? অবশ্যই স্যার বুঝাই দিতে হবে। এটা ভিউয়ারদের মাথায় ঢুকতেছে যে আমার বাংলা অর্থ বুঝতে হবে, এবং আমি আলহামদুলিল্লাহ আমি বাংলা অর্থ বুঝে তারপরে whenever I read something I never need I never require to think it in বাংলা। আমি জীবনে আর বাংলা চিন্তা করি না, অটোমেটিক ইংলিশে বুঝে ফেলি। কিন্তু প্রথম আমি যখন শিখি আমি বাংলা দিয়ে শিখি। এটা কিন্তু প্রচলিত টিচারদের ইএলটি বলো, ইএলটি পণ্ডিত খালি বলবেন যে L2 you have to learn L2 through L2। L2 মানে হলো L1 মানে মাতৃভাষা, L2 মানে নতুন ভাষা। আন্তর্জাতিক পণ্ডিতরা বলেন খালি নতুন ভাষা শিখতে হলে নতুন দিয়ে শিখতে হবে। এটা পুরা ভুল পদ্ধতি। কেন? বাংলা ভাষা, বাংলা হলো আমার শিকড়, আমার মূল। আমি যখন মূলের সাথে সম্পর্ক রেখে শিখবো, আমার ওই নতুন জিনিস শেখাটা অনেক বেশি পোক্ত হবে, স্ট্রং হবে, এটা 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 ডিপ রুটেড হবে, খুব গভীর ভাবে। মানে বোঝা গেছে তো হইছে? হ্যাঁ শোভন, আর কোন কোশ্চেন? আর ওই যে কোশ্চেন বলো। অনেক প্রচুর কোশ্চেন আছে স্যার। আমি আপনাকে একটা জিনিস আমি জানতে চাচ্ছি, অনেকেই স্যার এখানে এই বিষয়টা নিয়ে কোশ্চেন করেছে এবং আমারও একটা কোশ্চেন এই বিষয়টাতে নিয়েই ছিল। সেটা হচ্ছে যে স্যার আমরা দেখা যায় যে অনেক সময় আমাদের লেকচার মনে রাখতে পারি না, বা কথা আমরা যখন লেকচার নেই বা কোনো ক্লাস করি, ক্লাসের লেকচার আমরা মনে রাখতে পারি না। এটা তো আমরা পড়েও অনেক সময় অনেক কিছু মনে রাখতে পারি না, বা কোনো টিচারের লেকচার নিলাম সেটা মনে রাখতে পারি না। এটা কি স্যার আমাদের ব্রেন ক্যাপাসিটি, আমাদের আলাদা আলাদা প্রত্যেকের ব্রেন ক্যাপাসিটিতে প্রবলেম, নাকি স্যার টিচিং এও? আপনি তো দীর্ঘদিন ধরে টিচিং এ আছেন এবং প্লাস টিচিং নিয়ে আপনার আমরা অনেক হাজার হাজার শিক্ষক আপনার কাছ টিচিং ম্যাথোডোলজি এগুলো আপনার কাছ থেকে আমরা জানতে পেরেছি। স্যার এখানে কি শুধু ব্রেন ক্যাপাসিটি ফ্যাক্টর, নাকি টিচিং এরও একটা প্রভাব আছে যে জিনিস লেকচার মনে রাখা বা লেকচারটাকে এনজয় করার? ঠিক আছে, খুব ভালো প্রশ্ন। ওই যে আমি কিন্তু একটা জিনিস সবাইকে বলি যে ছাত্র জীবনে তুমি একটু টিউশনি করো, মানে হয়তো তোমার এটা জরুরি না, কিন্তু তুমি বিশেষ করে ইংলিশের টিউশনি, তুমি হয়তো কলেজে পড়ো, অনার্সে পড়ো, তুমি হয়তো ইতিহাসে অনার্স, কিন্তু তুমি সাইপ্রাসের বই টই পড়ে একটু ইংলিশ শিখে তুমি একটু ইংলিশের টিউশনি করো, 9-10 হোক, 5-6 হোক। কেন? আরেকজনকে ইংলিশ পড়াইলে তোমার নিজের ইংলিশ শেখাটা, নিজের ইংলিশটা অনেক বেশি পোক্ত হবে। তো এখন আরেকজনকে পড়ানো যেটা, এই যে যেটা টিচিং, স্কুলে হোক, কলেজে হোক, ভার্সিটিতে বা কোচিং এ বা প্রাইভেটে, টিচিং এ মানে এটা যারা টিচার বা টিউশনি করার ইচ্ছা, বা ইতিমধ্যে হয়তো ছোট ভাই বোনকে পড়াও, কোনো কিছু পড়ানোর পর আসলে স্টুডেন্টকে ওই যে টিচার হিসেবে, মানে টিচারদের যেটা ভুল হয়, এটা গ্রামে হোক আর শহরে হোক আর স্কুলে হোক কলেজে হোক, যে সবাই বুঝছো, সবাই টিচার স্টুডেন্টটা মাথা নাড়া, হ্যাঁ বুঝছি, মানে এই বুঝছি এটাই ভুল। টিচারদের যেটা করা উচিত, হ্যাঁ এই তুমি পিছনে তুমি কি বুঝছো একটু বলো তো নিজের ভাষায়। হ্যাঁ এই যে যখন বলতে বলা হবে, এইটাই খুব দরকার। যারা টিউশনি করো এটাও তুমি তোমার প্রাইভেটের বা টিউশনির ছাত্র বা স্টুডেন্টকে যারা পড়াচ্ছ একটু কিছু বুঝাও, এবং ওটা ধীরে ধীরে সহজ বুঝানোর পরে তাকে বলাও, আচ্ছা তুমি কি বুঝলে এটা একটু বলো বা একটু লেখো। এইটাই খুব জরুরি দরকার, যে বারবার যে তাকে দিয়ে বলানো। হ্যাঁ, এবং সেজন্য যারা যেই লাইনেই আগাইতে চাও, বিশেষ করে টিচিং, আরেকজনকে ওটা শিখাইলে ওই জিনিসটা মানে নিজের আয়ত্ত হওয়াটা অনেক বেশি সহজ হয়ে যায়। আর বিশেষ করে টিচিং নিয়ে একটু বলি যে আমি যে ইংলিশ টিচার হব এটা তো আমি জীবনেও চিন্তা করিনি। এটা তো পরিস্থিতির প্রেক্ষাপটে প্রথমে বুয়েট, তারপরে এমবিএ, তারপরে আইবিএ টিচার, তারপরে ইংলিশ। আর আমি ইংলিশ পড়ানো তো মজা পাই। এখন একটা জিনিস ধরিয়ে দিতে চাচ্ছি যে আমি কিন্তু ওই 20 বছর আগে বা 15 বছর আগে যেভাবে পড়াতাম, আমি অনেক চেঞ্জ। আমি সবসময় পড়ানো নিয়ে চিন্তা করি যে কি ওই যে শোভন, ওই যে বইয়ের নাম্বারটা দিতে হবে লাস্টে 50 আর 62, ওই 16টা না, এখন লাস্টে 50 আর 62। তো এখন আমি পড়ানো নিয়ে সবসময় চিন্তা করি যে কিভাবে পড়াইলে, কিভাবে শিখাইলে হ্যাঁ যে সহজে শিখবে। এবং আমাদের যে বইগুলো, ওই যে শোভন, পাসপোর্ট টু গ্রামারটা একটু আরেকবার দেখাও তো, পাসপোর্ট টু গ্রামার।
এই বইগুলো কিন্তু আগে ছিল না। অনেকের সাথে আমার দেখা হয় যে হ্যাঁ স্যার 10 বছর আগে আপনার বই পড়ছিলাম, ওই স্টুডেন্ট ভোকাবুলারি একটা বই। এই বইটা ওই যে টেন্সের চ্যাপ্টারটা, টেন্সের ওই যে শোভন ফার্স্ট পেজটা একটু খুলো, ওই যে টেন্সের চ্যাপ্টারটা ওখানে ওই হ্যাঁ এই যে টেন্সের ওই যে পরের পেজটা নাও, পরের পেজটা, হ্যাঁ জাস্ট এক পেজ পরে, হ্যাঁ এই যে টেন্সের আইগোতে যাও, হ্যাঁ প্রথমে ওইটা, হ্যাঁ পরের পেজ উল্টা পেজে যাও, হ্যাঁ একটু, হ্যাঁ একটু কাছে নাও, আর একটু কাছে সামান্য, হ্যাঁ এই যে আই থিঙ্ক, হ্যাঁ এই যে আরেকটু, হ্যাঁ আই গো আমি যাই, আই ইট আমি খাই, যারা তো দেখতে পাইতেছো অনেকে, এই যে এটার আগের পেজে আছে আই মানে আমি, গো মানে যাওয়া, এই যে শুরু হয়ে গেল, এই যে শুরু হয়ে গেল এখন এই ব্যাপারটা, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ শোভন ঠিক আছে, এই ব্যাপারটা কিন্তু আগে ছিল না। এটা কিভাবে আসলো এটা আমি ধরিয়ে দিচ্ছি ভিউয়াররা, যে আমি কিন্তু ওই ছাত্রদের সাথে কথা বলি, ওই যে আমাকে এটা বছর 5 আগের ঘটনা, বা যে কেউ আগে ফোন করতেছে আমি ধরে জিজ্ঞেস করলাম হ্যাঁ কি করতেছে, হ্যাঁ বলে স্যার আমি কলেজে পড়ি, ঢাকা ভার্সিটিতে পড়তে চাই। আমার প্রথম প্রশ্নই হলো, আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই এই কথাটা ইংলিশে বলো। 99% ছাত্রই সে বলতো আই রিড ঢাকা ভার্সিটি, বা ঢাকা ভার্সিটি, মানে আমি ঢাকাতে পড়তে চাই, আই ওয়ান্ট টু রিড ইন ঢাকা ভার্সিটি, এইটাই পারে না। আমি তখন তাকে ফোনেই কিছুটা কাউন্সিলিং করলাম। আচ্ছা আমি বললাম যে আচ্ছা আমি চাই এটা কি, তো দেখি এটাও পারে না। আচ্ছা চাওয়া ইংলিশ কি, আই ওয়ান্ট। তাকে আমি ফোনেই কোরাস করা, এটা বছর 4-5 আগের ঘটনা। আমি চাই, আই ওয়ান্ট, আমি যাই, আই গো, আমি তখন কোরাস করালাম, তারপরে বললাম ইত্যাদি ইত্যাদি। তখন আমার মাথায় ব্যাপারটা ঢুকলো, আরে এইটাই তো বইয়ে দিতে হবে, এইটাই তো দরকার, বাঙালি তো ছোটকাল থেকে এইভাবে শিখে নাই। এবং দেখলাম ওই যে একই জিনিস একই উদাহরণ অনেকবার, ওই যে আই গো এটা হলো প্রেজেন্ট পার্টিসিপল, এইটা হলো এই সংজ্ঞা দরকার নাই, আমার দরকার উদাহরণের মাধ্যমে ভাষা শিখবো, গ্রামার তোমার পিছনে দৌড়াবে। আরো কিছু কোশ্চেন সুমন? স্যার এখানে একটা বিষয় একটু জানার আগ্রহ ছিল সবারই, যে অনেকে সাবজেক্ট চয়েস নিয়ে একটা কনফিউশনে থাকে, তো এই বিষয়টাতে আমরা অনেকে আলোচনায় আমাদের চলে আসছে যে আসলে মানে ইংলিশের হ্যাঁ অনেকে তো ম্যাট্রিক পরীক্ষা দিল, ম্যাট্রিক দিছে না, ম্যাট্রিকের রেজাল্ট। স্যার সেশনটা একটু বেশি সিরিয়াস হয়ে গেছে স্যার, একটু ডিফারেন্ট বিষয়ে একটু কথা বলবো যদি একটু অনুমতি দেন। সেটা হচ্ছে যে স্যার আপনার লাইফে আমরা স্যার আপনাকে নিয়ে কিন্তু স্যার অনেকেরই অনেক রকম কিউরিওসিটি জানার জন্য স্যার, আপনার লাইফ থেকে মানে আপনার লাইফ থেকে এরকম কোনো মজার কোনো এক্সপিরিয়েন্স যদি স্যার, বা কোনো ঘটে যাওয়া কোনো ঘটনা যেটা আমরা হয়তো জানি না বা আমাদের সাথে শেয়ার করতে চান, যদি একটু শেয়ার করতেন স্যার। হ্যাঁ ওই হুম 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 ওইটা কি, ডিয়ার ভিউয়ার্স, হ্যাঁ আপনারা হ্যালো, দেখছেন সাইফুরস প্রেজেন্স হ্যাঁ চেঞ্জ মেকার শো, এবং আমাদের সাথে আছেন আজকে সাইফুরস এর আচ্ছা হ্যাঁ ফাউন্ডার ম্যানেজিং ডিরেক্টর সাইফুর রহমান খান স্যার। এবং স্যারকে আপনারা প্রশ্ন করতে আপনারা এখনই কমেন্ট বক্সে লিখে ফেলুন, এবং আপনাদের আজকে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি টু গেট থিংস, টু নো থিংস ফ্রম ডিরেক্টলি ফ্রম সাইফুর রহমান খান স্যার। স্যার আমরা একটা কথা বলছিলাম যে স্যার একটা বিষয় স্যার জানতে চাচ্ছিলাম যে আপনার লাইফে মজার ঘটে যাওয়া কোনো ঘটনা বা আপনার লাইফের কোনো মেমোরি যদি আমাদের সাথে একটু শেয়ার আচ্ছা করতেন। এখন না তাহলে দু একটা ঘটনা বলি। একটা হলো যে আমি কিন্তু স্কুল কলেজ জীবনে প্রচুর ওই ফুটবল ক্রিকেট খেলা হয়েছে, এবং ওই স্কুল জীবনে আমি ওই যে হাই জাম্প লং জাম্প দৌড় ওগুলাতেও ওই যে পুরস্কার, আবার দাবাও খেলা হয়েছে, দাবাতে জাতীয় পর্যায়ে হ্যাঁ ওখানেও খেলাধুলা করছি। আবার পরে এক সময়, এখন যারা ভিউয়াররা অনেকেই তো ছাত্র, তাদের বাবা মারা এক সময় হয়তো দেখছে ওই 80-র দশকে টিভিতে একটা জনপ্রিয় অনুষ্ঠান হতো, যদি কিছু মনে না করেন, ওইটাতে ওই সাধারণ জ্ঞানের একটা প্রতিযোগিতা হতো, বাম্পার ধাঁধা। ওইটা 80-র দশক, এটা দেখলাম নেটে, যাদের ইচ্ছা ওই যদি ইংলিশে JODI যদি কিছু মনে না করেন লিখে সার্চ দিলে ওই দুই একটা এপিসোড আছে, ওইখানে ওই বাম্পার ধাঁধা সাধারণ জ্ঞানের প্রতিযোগিতায় আমি অনেকবার ওই যে মানে পুরস্কারও পেয়েছিলাম প্রথম হয়ে। ওই এটা হলো সাধারণ জ্ঞানের প্রতিযোগিতা, তখন ওই একটা ম্যাগাজিন অনুষ্ঠানে বিটিভিতে, এটা হলো 80-র দশকের মাঝামাঝি, একজন বুয়েটে ফার্স্ট ইয়ারে 84 সালের দিকে। এটা তোমার মানে যারা ভিউয়াররা যারা ছাত্র, অনেকের আব্বা আম্মারা যখন তারা ছাত্র জীবনে হয়তো অনেকে দেখছে ওই অনুষ্ঠানটা, তখন এটা জনপ্রিয় ছিল। তো আর পাশাপাশি আমি ওই যে বললাম ওই যে
দাবা, ফুটবল, ক্রিকেট সবই একসময় খুব খেলাধুলা হয়ে গেছে। ওই আচ্ছা, আমি স্যার অডিয়েন্সকে একটা জিনিস দেখাতে চাচ্ছি, এটা এটা ইট ওয়াজ কাইন্ড অফ এ আচ্ছা, সারপ্রাইজ, যেটা কেউ আসলে চিনতে পারেন কিনা যে হ্যাঁ উনি কে। ওইটা ওই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাই হলো আমার 84-85 সালে বুয়েটে ফার্স্ট ইয়ারের ছবি। স্যার এটা আমার কাছে মানে আছে, তো আমি ভাবলাম যে সেইখান থেকে আমার একটা হ্যাঁ হ্যাঁ কিউরিওসিটি জাগলো যে স্যার এই বিষয়টা সম্পর্কে জানা। স্যার একটা প্রশ্ন ছিল, কিছু প্রশ্ন, সেটা হচ্ছে যে স্যার কেরিয়ার নিয়ে অনেকেই ফ্রাস্ট্রেটেড থাকে, যে অনেকেই যার হুম হুম গ্রাজুয়েশন কমপ্লিট করে তারপরে অনেক বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, কারণ জব ওরকম সে তার জব হয়তো ম্যানেজ করতে পারে না, বা জব মার্কেট এরকম অ্যাভেলেবেল না। তো স্যার একটা স্টুডেন্ট সে, আমি যদি আমার গ্রাজুয়েশনের পরে আমি যদি একটা মানে ফ্রাস্ট্রেশনে না পড়তে চাই, তাহলে একটা স্টুডেন্ট তার স্টুডেন্ট লাইফ থেকে তার প্রস্তুতিটা স্যার কেমন হওয়া উচিত বলে স্যার আপনি মনে করেন, যে কিরকম প্রস্তুতি নিলে অন্তত পক্ষে পরীক্ষার পরে বা তার এই যে গ্রাজুয়েশনের পরে তার ফ্রাস্ট্রেশনে পড়তে হবে না, তাহলে তার প্রস্তুতিটা স্যার কেমন হওয়া উচিত, যদি এই সম্পর্কে একটু পরামর্শ দিতেন স্যার। মানে খুব ভালো। এখন বারবার মানে ক্যারিয়ার নিয়ে ফ্রাস্ট্রেশন মেইন তো হলো বাংলায় অনেকে চাকরি পাচ্ছে না বা ইত্যাদি। ওই বা অনেকের ধারণা সরকারি চাকরি হোক বা প্রায় এই যে চাচা মামা দরকার, এই দরকার ওই দরকার। আমার কথা শর্টকাট আমি যেটা বলি যে ইংরেজি হলো এখন চাচা মামা। তোমার চাচা মামা থাকলে যত না কিছু হবে, ইংরেজিতে দক্ষতা, স্পিকিং, রিডিং, রাইটিং, এটা হলো তোমার একটা আসল চাচা মামা। সরকারি চাকরি হোক বা প্রাইভেট, প্রাইভেট যত কোম্পানি, এই যে গার্মেন্টস বলো আর প্রাইভেট, সবখানে কিন্তু দক্ষ লোক দরকার। হ্যাঁ হ্যাঁ, এবং তুমি অতএব মানে ওখানে চাচা মামা আসলে মেইন না। তুমি ইংলিশে দক্ষ হইতে পারলে চাকরি তোমার পিছনে দৌড়াবে। এমনকি ওই দিন একজন বলছে, স্যার আমি তো উপজেলা একটা জেলা ইউনিয়নে থাকি, আমাদের এলাকায় ওই অনেক ছোট ছোট কিন্ডার গার্ডেন, দেখা যায় যে ঢাকা বিভিন্ন জায়গা থেকে এমবিএ করে আসছে, চাকরি পায় না। এখন এই যে আমার গ্রামের ওই বাড়িতে এসে কিন্ডার গার্ডেনে ওই 1200-2000 টাকা দিয়ে পড়াইতেছে, মানে এমবিএ করেও চাকরি পাচ্ছে না। আমি কিন্তু এটা বলি, এমবিএ করে তুমি না চাকরির যত না গ্যারান্টি, তার চেয়ে ইংলিশে দক্ষ হলে তোমার গ্যারান্টি আরো বেশি চাকরি পাওয়াটা, হ্যাঁ অনেক অনেক বেশি। মোট কথা, অতএব যে কিনা অনার্সে আছো, হয়তো তুমি অনার্সে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, মানে তোমার যে অবসর সময়গুলো, তুমি এখন থেকে ওই সাধারণ জ্ঞানের পিছনে না, অন্য কিছুর পিছনে না, ইংলিশের পিছনে অনেক 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 বেশি সময় দাও। আমার কথার গভীরতা অনেকে আসলে ধরতে পারবে না, সেজন্য বুঝবো না, হয়তো বলবে স্যার চাকরি পরীক্ষা তো সাধারণ জ্ঞান আসে বা অঙ্ক আসে, আমি ওটা তো দুর্বল। কিন্তু আসলে ভাষাতে দক্ষ হতে সময় লাগে, ইট টেকস টাইম। রিপিটিশন ইজ দ্য মাদার অফ অল স্কিলস। সমস্ত দক্ষতার মা হলো রিপিটেশন, বারবার রিপিট করতে হয়। একটা গবেষণায় দেখা গেছে কোনো কিছু নতুন শিখতে ওটা কমপক্ষে 8 বার রিপিট করা লাগে, এবং কোনো অভ্যাস করতে হলে কমপক্ষে 27 দিন ধরে ওটা বারবার শতবার রিপিট করতে হয়। তাহলে এখন মানে কোনো অভ্যাস করতে হলে ওইটাকে কতদিন রিপিট করতে হয়? 27 দিন। 27 দিনে কয়শো বার? ভাষা, এই যে ইংরেজিতে বলো বাংলা বলো, যে কোনো ভাষায় কথা বলা, ভাষা হলো একটা অভ্যাস। ভাষা হলো একটা শোভন, ভাষা কি? এটা অভ্যাসের একটা বিষয় স্যার। অভ্যাস, অভ্যাসের বিষয়। তো ওইটাই এখন আমরা কি করি, একটু রুল শিখি, কমন আসবে নাকি, এই এই শিখি, এই এই এই। কিন্তু আসলে ওই যে বললাম, আমি কিন্তু একটা আমেরিকা, এই যে যারা আইএলটিএস নিয়ে যাদের ধারণা আছে, আইএলটিএস ওইটা একটা প্যাসেজ করার জন্য টাইম থাকে শোভন কয় মিনিট? 20 মিনিট। কয় মিনিট 20 থাকে? মিনিট থাকে স্যার। 20 মিনিট। 20 মিনিট। যারা জানে একটা হুম। প্যাসেজ সলভ করার জন্য, অথচ বাঙালি 20 মিনিট এটা কেউ বেশিরভাগই পারে না। অথচ আমি তো এই যে আইএলটিএস এর বইগুলি লিখতেছি, লিখতেছি, ইতিমধ্যে আমাদের কিন্তু আইএলটিএস এর বুক সেটের সলভ। তো এগুলা সলভ করার আগে এক একটা প্যাসেজ আমি কিন্তু নিজে পরীক্ষার মতো করে, নিজেকে টেস্টের মতো করে এক একটা প্যাসেজ সলভ করি। তো গড়ে আলহামদুলিল্লাহ আমি যে কোনো প্যাসেজ 8 থেকে 13 মিনিটের মধ্যে সলভ করে ফেলি, যেখানে টাইম থাকে 20 মিনিট, আর বাঙালি 20 মিনিটে করতে তার জান বের হয়ে যায়। আমি আলহামদুলিল্লাহ 8 থেকে 13 মিনিট, তার মানে যে কোনো কিছু, এই যে একটা প্যাসেজ 2 পেজ হিজিবিজি লেখা, এইটা আমি এত দ্রুত পড়ে ফেলতে পারি, যেটা আমেরিকানদের চেয়েও দ্রুত পারি আলহামদুলিল্লাহ। এখন এটা কখন সম্ভব হলো? এটা একদিনে, 2 দিনে, 1 মাসে, 2 মাসে হয় না। ইট টেকস টাইম। এই জন্য অনার্সে যারা আছো,
হ্যাঁ, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার বা চাকরির পরীক্ষায় বারবার ব্যর্থ হচ্ছ। তুমি এই যে সাইফুরসের বাক্য বোঝার ডিকশনারি এক সেট বই আছে, হয়তো এক সেটের দাম 5টা বই বা 7টা বই, ওই এক সেট বই নিয়ে তুমি উঠে পড়ে লাগো। এখন থেকেই তুমি হয়তো আইবি এর বিবিএ তে দিবা বা আইবি এর এমবিএ তে দিবা বা বিসিএস দিবা, যেইটাই এই চিন্তাটা মন থেকে বের করে দাও যে স্যার আমাকে ব্যাংকের ইংলিশ দেন, আমাকে বিসিএস এর ইংলিশ, আমাকে প্রাইমারি নিয়োগের ইংলিশ, আমাকে আইবি এর ইংলিশ। ইংলিশ মানে ইংলিশ মানে ইংলিশ। জাস্ট আমাদের এক সেট বই পড়ো, তোমার ইংলিশটা একটা নতুন জগতে, নতুন কক্ষপথে পৌঁছায় যাবে। এবং ওইটাই আমার পরামর্শ, যারা যে ইংলিশে অনেক বেশি সময় দাও। স্যার এখানে একটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন আসছে এবং কোয়েশ্চেনটার দেশে এবং বিদেশে পড়াশোনা নিয়ে, জবের জন্য ইংলিশে কিভাবে ভালো করব। তারপরে এটা একজন জিজ্ঞেস করেছে চাঁদমিরাজ, আরেকজন হচ্ছে মাহফুজুর রহমান একটা কোয়েশ্চেন করেছে বিদেশে পড়তে যাওয়ার জন্য আমার কি কি এবিলিটি থাকা প্রয়োজন। তো স্যার এখানে বিদেশের পড়াশোনা এবং দেশে পড়াশোনার বিষয়টাতে স্যার আপনি কোনটাকে বেশি অ্যাবিলিটি প্রয়োজন? হ্যাঁ, বিদেশের জন্য কি কি অ্যাবিলিটি, অন্যান্য কি কি অ্যাবিলিটি, ওই খরচ টরচ, এইটা তো ধরো যারা বিদেশে পাঠায় বা তাদের সাথে খোঁজ নাও, বা আমরাও কিছু কিছু করি। তো এখন কিন্তু ইংলিশের ব্যাপারটা তো আমি বলে দিছি, তুমি উঠে পড়ে এবং যে বিদেশে যাওয়ার ব্যাপারে যারা বিদেশে যাওয়ার ব্যাপারে পরামর্শ দেয় বা এজেন্সি, কেউ যদি তোমাকে বলে, আমি এটা সবার জন্যই বলতেছি, আইএলটিএস এ 5 বা 6 পাইলে যাইতে পারবেন, তাড়াতাড়ি যান গিয়া বিদেশে যে বাকিটা শিখেন। এইটা আসলে সে ওই কোম্পানি তার ব্যক্তিগত লাভের জন্য বলতেছে। তুমি আইএলটিএস এ একটু সময় নাও, ইংলিশ শিখে কমপক্ষে 7.5 পেয়ে তারপরে বাইরে যাও, তোমার কাজে লাগবে। আর না হলে আমি কিন্তু বিদেশ থেকে ফোন পাই যে স্যার আমি এখন লন্ডনে বা ক্যালিফোর্নিয়া থাকি, ভাবছিলাম যে বিদেশে এসে এমনি এমনি সব হয়ে যাবে। এমনি এমনি তো সব হয় না, এমনি এমনি হয় কোনটা হয়, ওই তোমার যদি থাকে ইচ্ছা থাকে বাকি জীবন আমি ওসিডিসি করব, অনিয়ন কাটিং, ডিশ ক্লিনিং, রেস্টুরেন্টে কাজ করব, ফুল বেচবো, হ্যাঁ এই করব, এই করে বাকি জীবন লন্ডনে কাটাই দিব, তাইলে আর তোমার কোনো মতে যাও গিয়া। কিন্তু তোমার যদি ইচ্ছা থাকে আমি একটু পড়ালেখা করে একটা ভালো পজিশনে যাব, একটা অফিসিয়াল জব করব একটা ডিগ্রি নিয়ে, তাইলে তুমি এইখান থেকে যত পারো, আমি যা যা গত 1 ঘন্টায় বলছি, যারা দেরিতে আসছো আগের 1 ঘন্টা পরে শুনে নিয়ে তা ওইভাবে যাও, কাজে লাগবে। তাড়াহুড়া করে বিদেশে যে সমস্যায় পড়বা। এবং ওই যে একজন পড়ছে যে ব্যাংকের ইংলিশের জন্য কোন বই, তুমিও যে প্রশ্ন করছো ব্যাংকের ইংলিশ, তোমরা একটু ধরাই দিচ্ছি, অনেকে কিন্তু যারা অনার্সে আছো, হ্যাঁ, ওই যে জবের জন্য ইংলিশে কিভাবে ভালো করব, এই যে চাঁদনি রাত, হ্যাঁ, তো এখন বিসিএস ট্রান্সলেশনের বেসিক থেকে কেমনে, ওই যে আমার ওই যে রাকিবুল, ওই যে এই যে ধরো এই যে অনেকগুলো কোশ্চেন আছে, আরেকজন লিখেছে স্যার প্রাইভেট ব্যাংকে, মানে শোভন, ওই যে তার আগে ধরো এই যে একটা বই, এরকম আমাদের আরো এই যে ব্যাংকের চাকরির পরীক্ষার বই হোক আর বিসিএস এর বই হোক, আমাদের যে বইগুলো, এগুলা কিন্তু আমি তো আলহামদুলিল্লাহ ব্যাখ্যা করি। গত 3 মাস যে বন্ধ, আমি আরো 3-4টা বই লেখা কিন্তু চলতেছে, এই যে আইএলটি। আচ্ছা, এখন আমি তো কখনো ব্যাংকের চাকরি পরীক্ষা দেই নাই, আমি তো একসময় ব্যাংকের চাকরি পরীক্ষা খাতা চেক করতাম ওই আইবি থাকাকালীন। তারপর আমি তো কখনো বিসিএস এর রিটিন দেই নাই, আমি তো এসএসসি পরীক্ষা দিছি ধরো 35 বছর আগে। তা এখন যত কোশ্চেন সবই তো আমার আনকমন, তাহলে আমি ইংলিশ কিভাবে এগুলো সলভ করি, কিভাবে 3 ঘন্টার কোশ্চেন আমি 1.5 ঘন্টাতে সলভ করতে পারি? কেন? আমি ইংলিশ পারি, ফলে যে কোনো ইংলিশটা আমি পারি। অতএব যারা প্রশ্ন করতেছো যে ব্যাংকের ইংলিশের জন্য কোন বই, বিসিএস এর জন্য কোন বই, ট্রান্সলেশনের জন্য কোন বই, আরে তোমার সমস্যা হলো তুমি ইংলিশে পারো না, তুমি ইংলিশে পারো না, তাই আমাকে ব্যাংকের ইংলিশ দেন, ওই দেন। হ্যাঁ, আমি যা বললাম, ওই যে আমাদের বাক্য বোঝার এক সেট বই আছে, এবং বেসিক থেকে ওই যে একটু আগে একজন প্রশ্ন করছে যে বেসিকে বিসিএস এর ট্রান্সলেশন ভালো করার জন্য বেসিক মানে একটা 20 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন কি 20 তলা একটা শোভন? না, 20 তলা ফাউন্ডেশন বিল্ডিং এ তো অনেক স্ট্রং না, মানে ফাউন্ডেশন কয়টা? 20টা ফাউন্ডেশন না একটা ফাউন্ডেশন? একটাই ফাউন্ডেশন, একটা। যত তলাই হোক। ওই যে আমি একটু আগে বলছি ইংরেজিতে 0 থেকে হিরো, পাসপোর্ট টু গ্রামার,
এই দুইটা বই হলো সবার ফাউন্ডেশন। তুমি বিসিএস দাও, আইএলটিএস দাও, ওই গৃহিণী হোক আর মাদ্রাসা ছাত্র হোক, সবার এই ফাউন্ডেশন। হ্যাঁ, অথবা কেউ হয়তো যে যার বয়স হয়তো শুনতেছেন আপনার বয়স 40, আপনার ছেলে আছে 2-তে পড়ে, 1-এ পড়ে, তাকেও 0 থেকে পাসপোর্ট টু গ্রামার। হ্যাঁ, এই দুইটা বই, এই দুইটা বই নিয়ে আবার অনেকে যেটা দেখলাম করে, স্যার এই দুইটা বই আমি 3 বছর ধরে পড়তেছি। আরে তুমি 3 বছর ধরে পড়বা কেন? এরা 2 মাসে পড়ো, বইরা খতম দিয়ে দাও, সব মাথায় ঢুকে গেছে, আর দরকার নাই। তুমি নেক্সট লেভেলের বইগুলিতে আসো, মানে বুঝছো না শোভন? এবং আরেকটু ধরাই দেই যে ওই আর কি কি প্রশ্ন, আর কোনো? স্যার একজন একটু অভিজ্ঞতা শেয়ার করেছেন, উনি লিখেছেন যে স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি একটি কোম্পানিতে বরিশাল সদরে থেকে চাকরি করি স্যার। আমি অনার্স মাস্টার শেষ করেছি, কিন্তু ইংরেজিতে কথা বলতে পারি না স্যার। আমার কলিগরা যখন ইংরেজিতে কথা বলে তখন আমার মনে হয় আমি লজ্জায় মরে যাচ্ছি স্যার। আমি কি করলে সবসময় ইংরেজিতে কথা বলতে পারবো স্যার? এগুলোর আনসার, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, একটা তো হলো ওই যে শোভন স্যার রেগুলার 7টার সময় ওই যে একটা ফ্রি ক্লাস নিতেছে, আর কমপক্ষে ওই যে বললাম 0 থেকে হিরো, ওই বইটা নিয়ে কিভাবে প্র্যাকটিস করবে, ওই বইটা 0 থেকে হিরোর বইটা একদম বেসিক থেকে ডায়ালগ আকারে দেওয়া সব, ওইটা জাস্ট দেখে দেখে, ওই যে কিনা প্রশ্নটা বরিশাল থেকে পাঠাইছো, দেখে দেখে জোরে জোরে পড়বা, মুখের জড়তা কেটে যাবে, দেখে দেখে জোরে জোরে বাংলা অর্থটা দেখে, দরকার তোমার যদি ইংলিশে এবিসিডি পড়তে না পারো, বাংলায় যে উচ্চারণ দেওয়া আছে জোরে জোরে পড়বা, অর্থ বুঝে, হয়তো মানে যাই দেওয়া আছে ওইটাই জোরে জোরে। এবং আরেকটু ধরাই দিচ্ছি, ওই দুইটা বই পড়ার লাভ যেটা, অল দ্য সেন্টেন্সেস আর গিভেন দেয়ার, ওইখানে তোমাকে লোকমা বানিয়ে দেওয়া হয়েছে, খানাকে লোকমা, লোকমা মানে তারপর ওইখানে সেন্টেন্স দেয়া আছে, ইংলিশ সেন্টেন্স ধীরে ধীরে বড় হয়েছে। তো ওই সেন্টেন্স গুলি তুমি যখন দেখে দেখে পড়বা, রাইট ফ্রম দ্য ভেরি বিগিনিং ইউ উইল লার্ন হাউ টু স্পিক ইন কারেক্ট ইংলিশ। শুদ্ধ ইংলিশে কি বলতে হয় ওটা তুমি প্রথম থেকে শিখে ফেলতেছো, মানে এইটা তোমার চিন্তা করতে হবে না আমি কি বলুম। মানে ওই যে শোভন অনেক সময় ক্লাসে যেটা সমস্যা হয়, বা একবার ওই যে একবার স্টুডেন্ট বলতেছিল যে স্যার আমাকে সামনে দাঁড় করাই দিছে, বলতেছে যে বলেন বলেন বলেন, স্যার আমি তো পারি না, কি বলবো। মানে এই জন্যই এই বই দুইটা যাতে ঘরে বসে ওই 0 থেকে হিরোটা আরেকবার দেখাও শোভন, ওই যে একবার বইটা দেখাও, যারা ঘরে বসে একলা একলা শুরু করতে চাও, এই 0 থেকে হিরো বই, একটু ওই পেজটা একটা যে কোনো একটা পেজ খুলো, ভিতরের পেজ খুলে, হ্যাঁ ওইটার, হ্যাঁ ওই যে যা এইটা দেখে দেখে জোরে জোরে পড়তে হবে। হ্যাঁ, এইভাবে একদম, এবং এটা প্রশ্ন উত্তর আগে, এবং এটা সবচেয়ে ভালো হবে যেটা, যারা কোনো ফ্যামিলি অথবা মেস বা ফ্রেন্ড আছে, দুইজনের হাতে দুইটা বই নিয়ে একদম, হ্যাঁ হোয়াটস দিস, ইটস আ টেবল, ইজ ইট আ টেবল, নো ইটস নট আ টেবল বাট ইটস এ মোবাইল, এইভাবে একদম ডায়ালগ এই কথাগুলি লিখে দেওয়া আছে, দেখে দেখে জোরে জোরে। এবং আরেকটু ধরাই দিচ্ছি, একবার একজন ক্লাসের পরে বছর পাকের আগে একজন বলতেছে স্যার আমি তো ইংলিশ প্রাইভেট টিউশনে অনেকদিন ধরে পড়াই, প্রথমে 0 থেকে হিরো বইটা দেখে পাত্তা দেয় নাই, দূর তোর এগুলো তো সহজ পারি, কিন্তু পরে দেখি যে এটা 5ম লেসন থেকে অনেক বড় বড় বাক্য, আর এগুলো তো আসলে আমার মুখে বলার অভ্যাস নেই, টিউশনিতে খালি গ্রামার পড়াই, কিন্তু মুখে তো এগুলা অটোমেটিক্যালি স্পন্টেনিয়াসলি আসে না। এই জন্যই ধরাই দিচ্ছি, অনেকে মানে বুঝছো না শোভন, অনেকে মনে করে যে 0 থেকে হিরো এটা সহজ, এখানে যে কত, যেমন ওই যে একটা বাক্য আছে 7th বা 9th লেসনে, what's the difference between wear and carry? The difference between wear and carry is that wear is used when we put on something on our body, and carry is used when we have it in our hand or in our pocket. আচ্ছা, এই স্ট্রাকচার এত বড়, এটা কিন্তু একটা সেন্টেন্স মাত্র ওই বইয়ের 7ম লেসনে আছে, মানে একজন নিরক্ষর রিক্সাওয়ালা ভাইও 7ম বা 9ম লেসনে বলবেন দ্য ডিফারেন্স বিটুইন দিস এন্ড, ওই বাক্যটা ওই স্ট্রাকচার প্র্যাকটিস করে লাভ কি হবে। সাপোজ তুমি তখন বলতে পারবা দ্য ডিফারেন্স বিটুইন ঢাকা এন্ড চিটাগং ইজ দ্যাট ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ while চিটাগং ইজ আ পোর্ট সিটি ইন দ্য সাউথ ইস্ট অফ বাংলাদেশ। দ্য ডিফারেন্স বিটুইন রহিম এন্ড করিম ইজ দ্যাট, মানে বুঝছো না শোভন, যে হ্যাঁ যে এইভাবে ঘরে বসে ওই দুইটা বই দিয়ে প্র্যাকটিস করলে
ভাষার এমন একটা মজবুত ফাউন্ডেশন। হ্যাঁ, আর স্যার কোনো একটা প্রশ্ন? কোয়েশ্চেন, স্যার ওই যে একটা কোয়েশ্চেন অনেকেই করে যে স্যার মানে শর্টকাটে কোনো সফলতা, মানে সফলতার কোনো শর্টকাট আছে কিনা, শর্টকাটে কোনো সফল হওয়ার কোনো ওয়ে আছে কিনা, মানে এটা জানতে চাই, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে মানুষ সময় দিতেই চায় হ্যাঁ, না, মানে shortcut আছে। এটা কি আদৌ হ্যাঁ, ওই তো কতটুকু বাস্তব স্যার এটা? ইংলিশ ল্যাঙ্গুয়েজের শর্টকাট হলো এইটাই আসলে শর্টকাট। আমি একটু বলে দিচ্ছি কেন তোমরা শর্টকাট খুঁজো। আসলে ইংলিশ ছোটকাল থেকে গ্রামার পড়তে পড়তে মনে একটা ভয় দিকে গেছে যে স্যার একটা শর্টকাট দেন, শর্টকাট। হ্যাঁ, তো আমি তোমাকে নিশ্চিন্ত, তো আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, নিশ্চয়তা দিচ্ছি, তুমি ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত জানা শিখছো, এই রুল টুল শিখে তুমি জাস্ট 2টা মাস, আমার কথা 1টা মাসও চলো, এই জিরো থেকে হিরো, পাসপোর্ট টু গ্রামার, এইভাবে এগুলো পড়ো, তারপরে অন্যান্য বই। তো তোমার এইটাই হলো শর্টকাট। এবং আমার কাছে কিন্তু SMS পাঠাইছে অনেকে, একজন পাঠিয়েছে, স্যার আমার এখন আর ইউটিউব টিভি কিচ্ছু ভাল লাগে না, সারাক্ষণ শুধু ইংলিশ পড়তে মন চায়, ইংলিশে যে এত মজা আগে তো জীবনে পাই নাই। কারণ যখন প্রচলিত বই পড়তাম আগে, কিছুক্ষণ পর পরই B1 B2 সাবজেক্ট সাবজেক্ট, এই সেই মাথা হ্যাং হয়ে যেত। এবং আরেকটু বলে দিই ভিউয়াররা, যারা তোমাদের চেনা জানা কেউ আছেন টিচার, ইংলিশ টিচার, তাকেও আমার এই কথাগুলো একটু বলো। তোমার আব্বা হয়তো ইংলিশ পড়ান, বা মা পড়ান, বা খালা পড়ান, তাকে একটু বলো এই যে রুল গ্রামার, এই রুল দিয়ে পড়ানোর পদ্ধতি হলো ভুল, যেই পদ্ধতিতে রুল ওই পদ্ধতি ভুল। হ্যাঁ, শোভন একটু কোরাস করো, যেই পদ্ধতিতে যে রুল পদ্ধতিতে ওই রুল সেই পদ্ধতি পদ্ধতি ভুল। এটা হলো আল্লাহ তাআলা গ্রামার নাজিল করেন নাই, আল্লাহ পাঠাইছেন ভাষা। হ্যাঁ, আল্লাহ সোজা পাঠান, বান্দা ওইটাকে কঠিন করে ফেলে একদম রুল দিয়ে। এবং এই কারণে ওই যে আরবি ভাষা নিয়ে কওমি মাদ্রাসাতেও সমস্যা, ওই নাহউ সরফ মিজান এই গ্রামারের চক্করে পড়ে দেখা যায় যে ওই বহুদিন গ্রামার, আরবি গ্রামার পড়ার পরও ভাষাতে দক্ষ হয় না। আচ্ছা, এই ফাঁকে আর একজন কোনো একটু কমেন্ট কোশ্চেন? করেছেন, হ্যাভ ইউ এনি অনলাইন ফ্রি ইংলিশ স্পিকিং কোর্স, কাইন্ডলি ইনফর্ম মি। হ্যাঁ, আপনার হ্যাঁ, জন্য ওইটা একটু, হ্যাঁ প্রতিদিন সন্ধ্যা শোভন বলে দাও, 7টায় শোভন। সাইফুডস প্রেজেন্স এসো পড়তে বসে একটা প্রোগ্রাম করছি, এবং যে প্রোগ্রাম আমরা একদম ফ্রি সার্ভিস ইংলিশ পড়াচ্ছি। তাছাড়াও আপনি যদি প্রাইভেটলি কোনো ব্যাচে পড়তে চান, তাহলে আমাদের কিন্তু এখন প্রাইভেটলি আমরা প্রাইভেট ব্যাচ অফার করছি, স্পোকেন এর, রাইটিং এর, তারপর হচ্ছে আইএলস এর। তো আপনি প্রাইভেটলি অনলাইন কোর্সও করতে পারেন, আবার চাইলে যে প্রতিদিন সন্ধ্যা 7টায় এসো পড়তে বসি, সেখানে আমরা ইংলিশ নিয়ে আলোচনা করি এবং ইংলিশ ফ্রিতে পড়াচ্ছি। সো আপনি চাইলে সেখানে প্রোগ্রামটাতে জয়েন দিতে পারেন। থ্যাংক ইউ মনোয়ার হোসেন ভাই। হ্যাঁ, আর কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, আমরা অনুষ্ঠানে স্যার একদম শেষ পর্যায়ে চলে আসছে, আমাদের অনেকেরই ওই যে আরেকটা তথ্য দিয়ে দেই মোটামুটি। শোভন, ওই যে যারা এই যে ভর্তি পরীক্ষা, চাকরি পরীক্ষা দিবা, হ্যাঁ, একটা ওই যে সাধারণ জ্ঞান, এটা একটা অসাধারণ বই। এখান থেকে মানে একটা শর্টকাটে বলে দিই, যারা সাধারণ জ্ঞান নিয়ে দেখা যায় যে একটু তোমরা যারা অনার্স বা ভর্তি পরীক্ষা, যে তোমাদের অনেকের কাছেই বিভিন্ন প্রশ্ন আছে, বিভিন্ন বই টই আছে চাকরি পরীক্ষার বা ভর্তি পরীক্ষার, যে কোনো চাকরি 2-4টা চাকরি পরীক্ষা ভর্তি পরীক্ষা কোশ্চেন গুলো একটু গুনো সাধারণ জ্ঞানের। দেখবা যে ওই কারেন্ট অ্যাফেয়ার্স, চলতি ঘটনা বা সাম্প্রতিক ঘটনার থেকে 20টার মধ্যে বা 30টার মধ্যে মাত্র 2টা বা 4টা, 90%ই হলো স্থায়ী সাধারণ জ্ঞান। স্থায়ী সাধারণ জ্ঞান মানে কি, যে 6 দফা কবে ঘোষণা হয়, বঙ্গবন্ধু কবে জন্ম নেন, বা 21শে ফেব্রুয়ারি নিয়ে, বা 71 সাল নিয়ে ঘটনা, বা আর্কিমিডিস কে ছিলেন, লিঙ্কন কে ছিলেন, এগুলো হলো স্থায়ী ঘটনা। স্থায়ী ঘটনা নিয়ে 90% প্রশ্ন। এই এবং এইটা মাত্র 500 পেজের একটা বই, 550 পেজের টেকসই জিকে। এবং এই একটা মানে অনেকে যেটা ভুল করতেছো পুরা বাংলাদেশে, তুমি ওই মাসে মাসে 20 টাকা 30 টাকা দিয়ে অনার্সের ফার্স্ট ইয়ার থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে সারাক্ষণ খালি চলতি ঘটনা পড়তেছো, কারেন্ট অ্যাফেয়ার, চলতি ঘটনা। আরে চলতি ঘটনার থেকে প্রশ্ন একদম কম আসে। তুমি স্থায়ী, এবং এই একটা বই 550 পেজ, এই একটা বই পড়লে তোমার ইনশাল্লাহ 90% কমন আসবে। এটা আমাদের আলাদা টেকসই জিকে নামে একটা পেজও আছে। এই একটা বই পড়ো, তোমার 90। এবং একটু ধরাই দিচ্ছি, যেহেতু যারা অনার্স মাস্টার্সে
যে চাকরি বিসিএস পরীক্ষায় 4 লাখ পরীক্ষা দিছিল 40তম বিসিএস এ, অথচ মাত্র 20,000 জন অ্যালাউ হইছে, মাত্র 20,000 জন অ্যালাউ হইছে রিটেনের জন্য। হ্যাঁ, এখন প্রিলিতে কত পাইতে অ্যালাউ হইতে? 200 মার্কের মধ্যে মাত্র 102-3 লাখ ছিল অ্যালাউ হওয়ার জন্য। তার মানে 3,80,000 জনই 102ও পায় নাই, হ্যাঁ 200-তে। তাইলে তোমার পড়ালেখার একটা গন্ডগোল আছে, এটা নিয়ে চিন্তা করবা, এটা নিয়ে পরে আরেকদিন আমি আলাপ করব। আর অতএব ওই যে আমাদের বইগুলি অর্ডার দেওয়ার জন্য আমাদের সারা দেশে বই ডেলিভারি চলতেছে করোনার মধ্যেও, সারা বাংলাদেশে কিন্তু অনেকেই এই যে আমাদের গাইডেন্স পেয়ে ঘরে বসে বইগুলি পড়া শুরু করে দিছে। এই যে সাধারণ জ্ঞানও, আবার ইংলিশ তো আছে। যারা ইন্টারমিডিয়েট, তুমি বাকি এই যে হয়তো তোমার পরীক্ষা 1.5 মাস পরে, এই 1.5 মাস সাইফুরসের ইন্টারমিডিয়েট বই পড়ো। এবং আর তোমার ওই যে নাম্বার দেওয়া আছে, এবং আরেকটু ধরে দিচ্ছি, যারা চাকরির পরীক্ষা ভর্তি পরীক্ষা দিবা আগামী যে কোনো সময়, আমি আরেকটা চাকরির পরীক্ষার একটু বলে দেই শোভন, এটা একটু শিখে রাখো। যেমন ফার্নিচার শব্দটা এটা কি কাউন্টেবল না নন কাউন্টেবল? ফার্নিচার স্যার নন কাউন্টেবল, হ্যাঁ আনকাউন্টেবল। এরকম অনেকগুলি তালিকা মুখস্থ করতে হয়। তালিকা মুখস্থ করা লাগবে না, একটু মজা বুঝাই দিচ্ছি। ট্রাফিক, আচ্ছা ফার্নিচার, আচ্ছা ফার্নিচার কেন আনকাউন্টেবল শোভন? ফার্নিচার কেন আনকাউন্টেবল? এটা কেউ কি বলতে পারে? এটা ক্লাসের পরে জিজ্ঞেস করবো, বুঝছো? এটা মানে আনকাউন্টেবল কেন শোভন? এটা কি তোমার বলছিলাম, আলাপ করছিলাম নাকি? না স্যার, এরকম কখনো শুনিনি। আর আছে স্যার আসলে একটা ফার্নিচার why is it uncountable, মানে ফার্নিচার শব্দটা আনকাউন্টেবল কেন? ভিউয়াররাও একটু খেয়াল করে শোনো, এই ব্যাখ্যাটা কোথাও পাবা না, বিদেশি বইও না, মানে শোভন। আচ্ছা এখন আমরা মিরপুরে বা এই যে পান্থপথে ফার্নিচারের দোকান আছে না? জি জি শোভন আমার সাথে উত্তর দাও, ফার্নিচারের দোকান আছে না? আছে স্যার। দোকানে ধরো ফার্নিচারের দোকানে গেলাম, বা আমরা যখন যাই, যাইয়ার দোকানে আমরা বললাম ভাই আমি একটা ফার্নিচার চাই, ফার্নিচার কিনবো। আর দোকানদার জিজ্ঞেস করবো ভাই আপনি কি কিনবেন? ভাই ফার্নিচার কিনবো। ভাই ফার্নিচার তো বুঝলাম, কি কিনবেন? ভাই ফার্নিচার কিনবো তো। ভাই ফার্নিচার তো বুঝলাম, কি কিনবেন? খাট কিনবেন, পালঙ্ক কিনবেন, না আলমারি, না সোফা, না চেয়ার, না টেবিল? তখন একটা আইটেমের নাম বলতে হবে না? অবশ্যই। ফার্নিচার বলে কোনো জিনিস দুনিয়ায় আছে? শুনো শোভন, ফার্নিচার বলে কোনো জিনিস দুনিয়ায় আছে? ফার্নিচার বলতে কিছু নাই, তবে এটা দিয়ে একটা কিছু বোঝায়। জিনিসটা সোফা, চেয়ার, টেবিল, খাট, পালং, আলমারি সবই হলো ফার্নিচার, সবই হলো। কিন্তু ফার্নিচার নামে কোনো আলাদা আইটেম নাই, কোনো আলাদা আইটেম নাই। এই জন্য ফার্নিচার, আই ওয়ান্ট টু বাই মেনি ফার্নিচারস, এটা হয় না। এটা ব্রিটিশরা, মানে গ্রামার বই তো আসছে পরে, আগে আসছে ভাষা। ব্রিটিশরা কখনো কোনো দোকানে বলে নাই আই ওয়ান্ট টু বাই 3 ফার্নিচারস। দোকানে যে বলতে হয় আই ওয়ান্ট টু বাই 3 চেয়ারস বা 3 টেবিলস। আচ্ছা এখন রাস্তায় অনেক ট্রাফিক জ্যাম, যে শোভন রাস্তায় অনেক কি ট্রাফিক জ্যাম। এখন ট্রাফিক জ্যাম, এখন আমার একটা ট্রাফিক দেখাও তো শোভন, রাস্তায় একটা ট্রাফিক দেখাও তুমি। আমরা কি দেখাবা? দেখা যাবে স্যার এই যে রিক্সা, এই যে গাড়ি, আরে তো রিক্সা না গাড়ি। শোভন আমরা ট্রাফিক দেখাও, শোভন আমরা ট্রাফিক দেখাও। ট্রাফিক বলে দুনিয়ায় কিছু আছে? ট্রাফিক বলে কোনো ভেহিকেল আছে? ট্রাফিক বলে তো কিছু নাই। রিক্সা, হ্যাঁ এটা হলো এক ধরনের ট্রাফিক, গাড়ি হলো আর এরকম। চিটাং বন্দরে মাঝে মাঝে জাহাজ জট হয়, তখন বলা হয় যে there is a law of traffic jam in the port. তো পোর্টে ট্রাফিক জ্যাম কি? জাহাজ, পোর্টের ট্রাফিক কি? মেনি শিপস হয় কিন্তু মেনি ট্রাফিকস হয় না। এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট। এই যে আমরা নেটে যদি বলা হয় নাও there is a lot of traffic in the net, তখন ট্রাফিক মানে কি? হ্যাঁ যে তখন ট্রাফিক মানে মানুষ, ভিজিটার্স। কিন্তু মোট কথা ট্রাফিক বলতে দুনিয়াতে কিছু নাই, কোনো নির্দিষ্ট জিনিস নাই, তাই ট্রাফিক হলো আনকাউন্টেবল। বুঝছো তো? তো এই দুনিয়ায় যেগুলা নির্দিষ্ট জিনিস নাই এগুলাই হলো আনকাউন্টেবল। এইভাবে একটা নতুন ধরনের বই আমি লিখতেছি, ওই কোনো কিছু আনকাউন্টেবল কি কি এই তালিকা মুখস্থ করা লাগবে না, অটোমেটিক পরীক্ষার হলে সে
অর্থ জানলেই বুঝবে কোনটা আনকাউন্টেবল। তো স্যার অনেকের অনেক ওই রকম হ্যাঁ অনেকের অনেক রকম কিউরিওসিটি আছে, অনেক কোয়েশ্চেন করেছে আমাদের আজকে, যেহেতু স্যার আমাদের শোটা টাইমটা আমরা শুধু 1 ঘন্টা এটা হ্যাঁ, করি, তো শেষ করার আগে স্যার আপনার কাছ থেকে একটা জিনিস জানতে চাই, যে সেটা হচ্ছে যে আপনি যদি স্যার মানুষের যেরকম যে বিষয়টা মানুষের জন্য খুবই কেরিয়ারের জন্য যে ফ্রাস্ট্রেশনের যে জিনিসটা ভুগে স্যার, সেটা হচ্ছে যে তারা আসলে ডিসাইড করতে পারে না যে তাদের আসলে কোন জিনিসটা তাদের লাইফের জন্য অ্যাপ্রোপ্রিয়েট হবে, বা গ্রাজুয়েশনের পরে কোন লাইনে তার আসলে যাওয়া উচিত, এগুলো নিয়ে নানান রকম কোয়েশ্চেন আছে। তাহলে যাদের এই যে মেন্টর, এটা থাকা কি জরুরি কিনা, যে একটা মানুষের বুঝার জন্য যে মেন্টরশিপটা তার জরুরি কিনা, যে তার একজন মেন্টর থাকা উচিত কিনা। অনেকেই দেখা যায় নিজে নিজে ডিসাইড করতে পারে না বা নিজে নিজে পথঘাট পায় না। তো মেন্টর থাকা না থাকার বিষয়টাতে স্যার আপনি কতটুকু কি মনে করেন স্যার এই এটা জিনিসটা? তো অবশ্যই তুমি, হ্যাঁ, যে অবশ্যই মেন্টর মানে একজন তোমাকে যাতে, যিনি আবার ওই মানে বুঝে শুনে, মানে এটা গতানুগতিক মেন্টর হইলো, মানে খালি বন্ধু আই আমি দোস্ত কি করবো রে, ওই বন্ধু বল। যেমন ভিউয়াররা যারা গত 1 ঘন্টা শুনছো, আমি কিন্তু তোমার অনেক যারা প্রচলিত বন্ধু বা বড় ভাইরা যা বলছে, আমি কিন্তু অনেক গত 1 ঘন্টা অনেক কিছু উল্টা কথা বলছি ভিন্ন ধরনের। ওই জন্য মেন্টর বা কার কথা শুনবো কার কথা শুনবো, এইটাও একটা গুরুত্বপূর্ণ জিনিস। মানে বোঝা গেছে ব্যাপারটা? মানে এটা আমি ধরাই দিচ্ছি, একবার নীলফামারীর গ্রামের, এটা বছর 2 আগে, একটা ছেলে, সে ওই যে ইংলিশে ফেল করছে ইত্যাদি। তা আমি তখন তার ফোন টোন বা ওই রেডিও প্রোগ্রামে, তা আমি জিজ্ঞেস করছি, তা তুমি আমাদের রেডিও প্রোগ্রাম কবে থেকে শোনো? বলে আরো আগের থেকে। তাইলে তুমি এতদিন সাইফুসের বই পড়ো নাই কেন? বলছে এলাকার বড় ভাইরা বলছে যে ওই ওই সাইফুর স্যার ওই ভিডিওতে বা রেডিওতে ওই ভংচং বড় বড় কথা, এগুলা ভুয়া কথা। হ্যাঁ, এই আচ্ছা, বললাম আমি নয় ভুয়া বললাম, তোমার এলাকার বড় ভাই তোমাকে কি কোনো ইংলিশের লাইনে কোনো উপকার করতে পারছে? পারে নাই। তাইলে তোমার এলাকা, তুমি কার কথা শুনবা? এলাকার বড় ভাইয়ের কথা শুনবা না ঢাকা ভার্সিটির আইবিএর টিচারের কথা শুনবা? এটা আমি ধরাই দিচ্ছি। তুমি যদি এভারেস্ট করতে চাও, তাহলে কার কথা শুনবা? আমার কথা শুনবা না মুসাইব প্রেমের কথা শুনবা? এটা ওই জন্যই ধরাই দিচ্ছি, যারা এই যে ভিউয়াররা, যেহেতু এখন নেট আছে, রেডিও আছে, মোবাইল আছে, অ্যাটলিস্ট আমাদের, তুমি সরাসরি এই যে আমাদের শোভন স্যার আমাদের সাথেও যোগাযোগ করলে ওই এলাকার কোনো কারো পরামর্শের চেয়ে আমাদের যে গাইডেন্স, এটা অনেক বেশি গভীরতা, প্রশস্ততা, আমাদের অভিজ্ঞতা অনেক বেশি। আমরা পুরা বাংলাদেশকে নিয়ে কাজ করতেছি। এই জন্য তুমি এলাকার কোনো, মানে এটা কেন বললাম, ওই যে এলাকার স্যার উনি বলবে যে আরে তুই কি অঙ্কে ভালো, তুই সায়েন্স নে, তুই কলেজে যা সায়েন্স নে। কিন্তু আসলে একটু ধরাই দিচ্ছি, এই যে যারা ম্যাট্রিক পরীক্ষা এবার পাশ করলা, রেজাল্ট, তোমাদের জিপিএ ম্যাট্রিকের ইংলিশে যে খারাপ করছো, তুমি যদি জিপিএ 4.5 কম থাকে, 4 কম থাকে, তুমি সাইফুরসের ইংলিশ বই পড়ে আবার ইমপ্রুভমেন্ট দাও। এখন 1 বছর লস দেয়া কোনো ব্যাপার না, তুমি এটা লস না। হ্যাঁ, কিন্তু তোমার এলাকার বড় ভাই কি বলবে যে না না না, এই লস না তুই হন যা, এই ইন্টারমিডিয়েট পড়, ইন্টারমিডিয়েটে যা ভালো করে ইংলিশ পড়িস। আরে এই ম্যাট্রিকের ইংলিশে যে দুর্বল, সে ইন্টারের ইংলিশে যে আরো পারবে না, আরো খারাপ করবে। তো এই জন্য, হ্যাঁ, যে শোভন, মানে বুঝতে পারছো তো, মেন্টর যেহেতু, মানে মেন্টর ব্যাপারটা যেহেতু বাংলাদেশে প্রচলিত না, সেজন্য যদি, হ্যাঁ, যদি আমাদের সাথে যোগাযোগ রাখে, তোমার নাম্বারটাও দিয়ে দিও, বা তোমার সাথে যে কালকে ক্লাস যাইলে গাইডেন্সটা আরো সহজ হবে, সঠিক গাইডেন্স পাবে। জি স্যার। তো ডিয়ার ভিউয়ার্স, আপনারা দেখছিলেন সাইফুরস প্রেজেন্স দ্য চেঞ্জ মেকার শো, এবং আপনাদেরকে জানাচ্ছি যে আগামী বুধবার ঠিক 9টায় আমাদের সাথে একজন যিনি অনেক নলেজ রাখেন, এরকম একজন বিখ্যাত ব্যক্তি যিনি আসতেছেন, প্রফেসর মঈনুদ্দিন স্যার। উনি আমাদের কমিউনিকেশনে, আমাদের যে প্রবলেমগুলো হয় কমিউনিকেশনে, কিভাবে ইমোশনাল ইন্টেলিজেন্সকে কাজে লাগাবো, সেই বিষয়টা নিয়ে কথা বলতে আসতেছেন নেক্সট ওয়েডনেসডেতে ঠিক 9টায়, ঠিক সেম চ্যানেল থেকে, সেম প্ল্যাটফর্ম থেকে। এবং স্যার আজকে আমাদের সেশনটা শেষ করবো, তার আগে আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিচ্ছি, যে আমরা প্রতিদিন সন্ধ্যে 7টায় সাইফুরস প্রেজেন্স এসো পড়তে বসি। সেখানে আমরা ফ্রিতে আপনাদেরকে ইংলিশের বেসিক, ইংলিশের ইমপ্রুভমেন্ট, তারপর স্পিকিং, প্রেজেন্টেশন, প্রনাউন্সিয়েশন এবং এগুলো নিয়ে কথা বলছি। এবং আপনি যদি বইগুলো কালেক্ট করতে চান, আমরা সেখানে, আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দিয়েছি। অনেকে ওইটাও বললে যে ওই যে আইএলটিএস এর নাসির স্যারের ক্লাস হচ্ছে, ওই যে ব্যাচ হচ্ছে নাসির আইএলটিএস এর ক্লাস হচ্ছে, রাইটিং এর, আমাদের রাইটিং এর যিনি কোঅর্ডিনেটর হাসান স্যারের ক্লাস চলছে, এবং আমাদের স্পোকেন এর যে ব্যাচ আমি নিজে
আগামী কালকেই ঠিক 9টায় আমার ব্যাচের প্রথম ক্লাস শুরু হবে। সো আপনারা যারা অ্যাডমিশন নিতে চান তারা আপনারা আমাদের পেজের মেসেজ বক্সে যে ইনবক্স করেন। এবং আপনাদের জন্য যে গুড নিউজটা দিচ্ছি যে সেটা হচ্ছে যে আগামী বুধবার ঠিক 9টায় আমাদের কমিউনিকেশন ইমোশনাল ইন্টেলিজেন্স কিভাবে কাজে লাগাতে পারে, এটা আমাদের প্রত্যেকের লাইফের ইম্পর্টেন্ট। একদম ফ্যামিলি লাইফ থেকে একদম কর্পোরেট লাইফ পর্যন্ত আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্সটা জানা এবং বোঝা খুবই গুরুত্বপূর্ণ। সো স্যার আমরা আজকে সেশনটা শেষ করব, তবে শেষ করার আগে স্যার আপনি যদি যারা ভিউয়ার আছেন ওনাদেরকে ঠিক আছে, যে আপনারা প্লিজ কানেক্টেড থাকবেন এবং আমাদের যে পেজ আছে সেই পেজের সাথে কানেক্টেড থাকবেন এবং আগামী বুধবার আবারও দেখা হবে আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। ধন্যবাদ সবাইকে।